আচ্ছা, তোমাদের মানে এর আগের দিনের ক্লাসটাও আমি আপলোড করে দেবো, ঠিক আছে, কালকে। আর তোমাদের তো আমি যেটা পড়াবো তার আমি নোটসও দিয়েছিলাম। তো এবার আমরা শুরু করব কিন্তু হিউম্যান ফিজিওলজি, মানে যে ক্লাস তোমাদের বলেছিলাম আগের দিন, ঠিক আছে। তো আজকে আমরা যেটা পড়বো তো সেটা হচ্ছে মাসকিউলার সিস্টেম। মাসকিউলার সিস্টেম মোট দুটো ক্লাস করব। নোটস আমি একটু চেঞ্জ করেছি, তো সেই জন্য দুটো ক্লাসে মাসকিউলার সিস্টেম আমরা কমপ্লিট করব, ঠিক আছে। আমি তাহলে ক্লাসটা শুরু করি এখন, হ্যাঁ ক্লাসটা, হ্যাঁ, তারপর তোমরা যদি কিছু বলার থাকে বলবে পরে। মিনিট, দেখো, হ্যাঁ, ঠিক আছে। দেখো, মাসকিউলার সিস্টেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে অনেক কিছু বিষয় বোঝার আছে। এবং ফিজিওলজি তো আমার সবসময় পড়াতে ভাল লাগে, মানে হিউম্যান ফিজিওলজি ইন্টারেস্টিং। তো মাসকিউলার সিস্টেমে যে অংশগুলো আছে, আমরা যে বিষয়গুলো এবার আমরা আলোচনা করব, তোমাদের আগের দিন আমি বলেছিলাম, তাও আরও একবার আমি বলে দিই। হুম, এটা হচ্ছে ডিসেম্বরে যে ক্লাসগুলো করব। তো এক্সক্রেটরি সিস্টেম আমরা কমপ্লিট করব। এক্সক্রেটরি সিস্টেম একটি ক্লাস বলেছিলাম, কিন্তু এটা দুটো ক্লাসে কমপ্লিট করব, ঠিক আছে। তাহলে তোমরা দুটো নোটস পাবে। মাসকিউলার সিস্টেম যেটা আছে এটাও দুটো ক্লাসে কমপ্লিট করব, মানে 4টে নোটস। বডি টেম্পারেচার রেগুলেশনে একটা ক্লাসেই হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে নিউট্রিশন, ঠিক আছে, 4-5-6টা নোটস। তারপরে অ্যানাটমি অফ রেসপিরেটরি সিস্টেম 7টা। অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, এটাও একটা ক্লাস 8টা। ডাইজেস্টিভ সিস্টেম এ তোমার দুটো নোটস আছে। মানে মোট 10টা নোটস তোমাদেরকে আমি প্রোভাইড করব, ঠিক আছে। আর যেটা বলছিলাম যে এই মান্থে আমি মানে কি কি ক্লাস নিয়েছি তারও লিস্ট তোমাদেরকে আমি দিয়ে দেব, মানে শনিবারের মধ্যে সেটা দিয়ে দেব, ঠিক আছে। তো মাসকিউলার সিস্টেম খুবই ইম্পর্টেন্ট, মানে বিভিন্ন রকমের প্রশ্ন আসে সিলেবাসে যেগুলো আছে। দেখো, স্ট্রাকচার অফ ডিফারেন্ট টাইপস অফ মাসেলস। তো এটা প্রথমে আগে জানতে হবে যে কি পড়তে হবে। আমরা সবাই তো স্কেলিটাল মাসেল পড়ি। অ্যাকচুয়ালি স্কেলিটাল মাসেলের যেমন স্ট্রাকচার আমাদেরকে পড়তে হবে, স্মুথ মাসেলের স্ট্রাকচার পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কার্ডিয়াক মাসেলসের স্ট্রাকচার পড়তে হবে। তারপরেই আছে দেখবে মাসকিউলার কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, মানে কিভাবে পেশি প্রধানত সংকুচিত হয় এবং তার সঙ্গে সঙ্গে রিল্যাক্সেশন হয়। কন্ট্রাকশন থেকে কিভাবে রিল্যাক্সেশন হয়, তো সেটা আমরা পড়ব। তারপরেই দেখো যে পোর্শন আছে আইসোটনিক অ্যান্ড আইসোমেট্রিক মাসেল কন্ট্রাকশন। যদিও শুধুমাত্র এই দুটো টপিকস আছে মাসেলসের প্রপার্টিতে, কিন্তু মাসেলসের প্রপার্টি কিন্তু অনেকটাই। পরের দিন আমরা এই মাসেলসের প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। একদম ডিটেলসে আমরা আলোচনা করব, অনেক কিছু বিষয় বোঝার আছে মাসেলসের প্রপার্টিতে। এর সঙ্গে সঙ্গে এখানেও লেখা আছে যে প্রপার্টিস অফ মাসেলস, তারপরে আছে যেটা সেটা হচ্ছে মায়োনিউরাল জাংশন। এবং মায়োনিউরাল জাংশনে কিছু কিছু পোর্শন আছে, দেখবে যে পিজি লেভেলের সিলেবাসে আছে, দেখবে যে গাটার, তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ জোন। তো সেই অ্যাক্টিভ জোন গাটার কি, এগুলোও আমি তোমাদেরকে বলে দেব, ঠিক আছে। তো এই অংশ নিয়েই প্রধানত আমাদের মাসকিউলার সিস্টেম। তো আজকের যে নোটসটা এটা তোমাদের আগের দিন প্রোভাইড করেছিলাম, একটু দেখে নাও ডিফারেন্ট টাইপস অফ মাসেলস। তাহলে যেহেতু আমাদের সিলেবাসে যেহেতু দেওয়া আছে যে টাইপস অফ মাসেলস, দেখো এখানে সিলেবাস কি আছে, স্ট্রাকচার অফ ডিফারেন্ট টাইপস অফ মাসেলস। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে মাসেলস কত রকমের হয়, এটা আমরা দেখব মাসেলস কত রকমের হয়। তো ডিফারেন্ট টাইপের মাসেলস আছে, এবং যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ স্কেলিটাল মাসেল। মানে স্কেলিটাল মাসেল কি, যেটা স্কেলিটনের সঙ্গে লেগে থাকে, মানে অস্থির সঙ্গে, মানে বোনসের সঙ্গে যেটা লেগে থাকে, তো এগুলোই হচ্ছে স্কেলিটাল মাসেল। এবং স্কেলিটাল মাসেলে দেখতে পাচ্ছ যে স্ট্রায়াসান আছে, মানে দাগ আছে, ঠিক আছে, হোয়াইট এবং ব্ল্যাক এখানে দাগ আমরা দেখতে পাই। তো সেই জন্যই এদেরকে প্রধানত স্ট্রায়াটেড মাসেলস বলা হয়। তো এর স্ট্রাকচার কিন্তু আমরা ডিটেলসে পড়বো, স্ট্রাকচার অফ স্কেলিটাল মাসেল। তুমি যদি স্কেলিটাল মাসেল বুঝতে পারো, স্মুথ মাসেল এবং কার্ডিয়াক মাসেল তুলনামূলকভাবে কমই তোমাকে পড়তে হবে তার স্ট্রাকচার। তো মেন যে স্ট্রাকচার আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ স্কেলিটাল মাসেল, ঠিক আছে। স্কেলিটাল মাসেলের স্ট্রাকচার আমরা যখন পড়বো, অনেক কিছু টার্ম আছে, যেমন ফ্যাসিকল কাকে বলে, তার সঙ্গে সঙ্গে মায়োফাইবার কাকে বলে, এগুলোর মধ্যে কি রিলেশনশিপ, খুব সহজভাবে আমি এক্ষেত্রে লিখেছি, তোমরা ইজিলি বুঝতে পারবে। এটা অনেকের কনফিউশন হয়, তোমরা সহজেই বুঝে যাবে। এখানেও আবার লেখা আছে ছোট করে, ঠিক আছে। তারপরে দেখো এক্ষেত্রে সার্কোলেমা আছে। সার্কোলেমা, তো সার্কোলেমা মানে কি, মাসেলসের, মানে স্কেলিটাল মাসেলের প্লাজমা মেমব্রেন যেটা, তো সেটাই হচ্ছে সার্কোলেমা। এবং স্কেলিটাল মাসেলের প্লাজমা মেমব্রেনের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এদের ক্ষেত্রে ট্রায়াড দেখা যায়। হোয়াট ইজ দিস ট্রায়াড? এখানে দেখো টি টিউবুল আছে এবং তার সঙ্গে সঙ্গে দুটো ট্রান্সভার্স সিস্টার্নি আছে, ঠিক আছে। তাহলে একটা টি টিউবুল এবং তাকে ঘিরে দুটো ট্রান্সভার্স সিস্টার্নি, এগুলো আর কিছুই নেই, এগুলো হচ্ছে স্মুথ মাসেল। তো একটি টি টিউবুল এবং দুটো ট্রান্সভার্স সিস্টার্নি নিয়ে যেটা তৈরি হয়, তো তার নামই হচ্ছে ট্রায়াড। তো ট্রায়াড তো আমরা স্কেলিটাল মাসেলে দেখতে পাই, কিন্তু কিন্তু কার্ডিয়াক মাসেলসে আমরা কিন্তু ডায়াড দেখতে পাই। কার্ডিয়াক মাসেলে কোনো ট্রায়াড দেখা যায় না, এবং স্মুথ মাসেলসের মধ্যে কিন্তু কোনো রকম ট্রায়াড অথবা ডায়াড দেখা যায় না,
ঠিক আছে, এটা ক্লিয়ার। স্মুথ মাসেলের স্ট্রাকচারও আমরা পড়বো, ঠিক আছে। তারপরে দেখো এই যে স্কেলিটাল মাসেল আছে, অ্যাকচুয়ালি ট্রায়াড কি, এক্ষেত্রে এই স্ট্রাকচার আমাদেরকে পড়তে হবে, স্ট্রাকচার অফ সার্কোমিয়ার ইত্যাদি, এ ব্যান্ড কাকে বলে, জেড ব্যান্ড কাকে বলে ইত্যাদি, ডিফারেন্ট টাইপের এই যে প্রোটিন আছে, অ্যাক্টিন, মায়োসিন ইত্যাদি প্রোটিনগুলো আমরা দেখব। দেখো মাসেলসের যেটি ইম্পর্টেন্ট অংশ, তো সেটাই হচ্ছে ডিফারেন্ট টাইপের প্রোটিনস, যেটা মাসেলসকে একটা অন্য মানে রূপ দিয়েছে আর কি পেশিকে, ঠিক আছে। তো সেই ডিফারেন্ট টাইপের প্রোটিনসগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। প্রথম যে টাইপের প্রোটিন আছে সেটা হচ্ছে কন্ট্রাক্টাইল প্রোটিন। এরকম হয়তো প্রশ্ন দিতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং প্রোটিন ইজ নট কন্ট্রাক্টাইল প্রোটিন। অ্যাক্টিন দিয়ে দিল, মায়োসিন দিয়ে দিল, তাহলে অ্যাক্টিন এবং মায়োসিন কিন্তু কন্ট্রাক্টাইল প্রোটিন, মানে যেটা সংকোচন এবং প্রসারণে যেটা হেল্প করে, তো তাকেই আমরা বলবো কন্ট্রাক্টাইল প্রোটিন। তার সঙ্গে সঙ্গে দেখো এই জায়গাতে আছে যে আমরা মায়োসিনের স্ট্রাকচার একদম ডিটেলসে পড়বো, অ্যাক্টিনের স্ট্রাকচারে যেমন পড়বো, এগুলো প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তো অ্যাক্টিনের স্ট্রাকচার আছে এবং মায়োসিনের স্ট্রাকচার আছে, দেখবে যে যখন বই থেকে পড়তে যাবে যে মায়োসিনের স্ট্রাকচারে কনফিউজড হয়ে যাই আমরা। তো এই জায়গাতে খুব সহজভাবে আমি লিখেছি, তোমরা ইজিলি বুঝতে পারবে যে মায়োসিনের মধ্যে প্রকৃতপক্ষে কি থাকে, ঠিক আছে। তারপরে যে টাইপের প্রোটিন আমরা মাসেলসের মধ্যে দেখতে পাই, তো সেটাই হচ্ছে রেগুলেটরি প্রোটিন। রেগুলেটরি প্রোটিনের মধ্যে ট্রোপোনিন আছে, ট্রোপোমায়োসিন আছে, এগুলো সব হচ্ছে রেগুলেটরি প্রোটিন। তারপরেই দেখো স্ট্রাকচারাল প্রোটিন, ঠিক আছে। তাহলে আমরা কন্ট্রাক্টাইল প্রোটিন দেখলাম, রেগুলেটরি প্রোটিন দেখলাম, তারপরেই যে প্রোটিন আছে তার নাম হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন। ডিফারেন্ট টাইপের স্ট্রাকচারাল প্রোটিন আছে, যেমন টাইটিন আছে, ডেসমিন আছে, অ্যাক্টিনিন আছে, ক্যাপ জেড প্রোটিন আছে, ডিস্ট্রফিন আছে। শুধুমাত্র এই দুটো প্রোটিন নয়, এছাড়া আরও প্রোটিন আছে, রিল্যাক্সিং প্রোটিন আছে, যেমন সারসা পাম্প এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিক ওয়েস্ট্রিন। তো এগুলো কিন্তু রিল্যাক্সিং প্রোটিন। সো ডিফারেন্ট টাইপের, তাহলে কন্ট্রাক্টাইল প্রোটিন কোনগুলো, রিল্যাক্সিং প্রোটিন কোনগুলো, স্ট্রাকচারাল প্রোটিন কোনগুলো, এই সমস্ত প্রোটিনগুলোর নাম আমাদেরকে জানতে হবে। তারপরে দেখো একটা স্কেলিটাল মাসেলকে যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি সেই স্কেলিটাল মাসেলসের মধ্যে কি কি থাকে, কোন কোন অংশ থাকে, তার একটা একদম কম্পোনেন্ট এক্ষেত্রে লিখেছি, এবং প্রত্যেকটা মানে ডিফারেন্ট টাইপের যে প্রোটিন আছে সমস্ত প্রোটিনগুলোর আবার লিস্ট এখানে করা আছে। তারপরে দেখো স্কেলিটাল মাসেল ফাইবারস, তো এক্ষেত্রে একটা টার্ম আছে মাসেল ফাইবার। তো ফাইবার মানে কি, ফাইবার মানে হচ্ছে সেল। তাহলে স্কেলিটাল মাসেল ফাইবার প্রধানত দুই ধরনের হয়, একটা টাইপ 1 ফাইবার এবং আর একটা টাইপ 2 ফাইবার। এবং টাইপ 1 ফাইবার মানে হচ্ছে রেড মাসেলস এবং টাইপ 2 ফাইবার মানে হচ্ছে হোয়াইট মাসেল। তো রেড মাসেল লোহিত পেশি এবং শ্বেত পেশি বা হোয়াইট মাসেলসের মধ্যে কি পার্থক্য, কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স আমরা দেখে নেব, ঠিক আছে। তারপরে যে পোর্শন আছে, তো সেটাই হচ্ছে কার্ডিয়াক মাসেলস। যেহেতু আমাদের সিলেবাসে আছে ডিফারেন্ট টাইপ অফ মাসেলস, তাহলে আমাদের কার্ডিয়াক মাসেল সম্পর্কে পড়তে হবে। দেখো কার্ডিয়াক মাসেলসের স্ট্রাকচার কেমন, খুবই বোঝাটা ক্রিটিক্যাল, কিন্তু সহজভাবে তোমরা ইজিলি বুঝতে পারবে যে কার্ডিয়াক মাসেলসের স্ট্রাকচার কেমন, ঠিক আছে। তো কার্ডিয়াক মাসেলের স্ট্রাকচার এখানে দেখো ডায়াড দেখতে পাচ্ছি, কোনো ট্রায়াড নেই, কিন্তু স্কেলিটাল মাসেল আমরা কি দেখছি, ট্রায়াড। একটা টি টিউবেল এবং তার সঙ্গে সঙ্গে দুটো টার্মিনাল সিস্টার্ন, এই দুটো মিলেই কিন্তু ট্রায়াড, ওয়ান আর এইদিকে দুটো, তার মানে তিনটে স্ট্রাকচার এক্ষেত্রে একটা স্পেসিফিক ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করছে, তো এটাই হচ্ছে ট্রায়াড। আর এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ডায়াড আছে, মানে এই জায়গাতে টি টিউবুল আছে এবং তার সঙ্গে সঙ্গে একটি সার্কোপ্লাজমিক রেটিকুলাম আছে, তো এটাই হচ্ছে ডায়াড। ডায়াড কি, এগুলো সম্পর্কে আমরা দেখব। তো এটাই হচ্ছে প্রধানত কার্ডিয়াক মাসেলস। এবং সবশেষে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ স্মুথ মাসেল। তো স্মুথ মাসেলের স্ট্রাকচার আমরা দেখে নেব। ডিফারেন্ট টাইপের মাসেলস দেখো, খুব সহজভাবে এক্ষেত্রে ছবি এঁকেছি স্মুথ মাসেলসের মধ্যে প্রকৃতপক্ষে কি থাকে। আমাদের যে ইন্টারনাল যে সমস্ত অর্গ্যান আছে, তো সেই সমস্ত ইন্টারনাল অর্গ্যানগুলোতে আমরা স্মুথ মাসেলস দেখতে পাই, ঠিক আছে। এবং সবশেষে আমরা দেখব যে স্কেলিটাল মাসেলস, কার্ডিয়াক মাসেল এবং স্মুথ মাসেলের মধ্যে কি কি ডিফারেন্স আছে। তাহলে এই তিনটেই মানে প্রধানত যে ডিফারেন্ট টাইপ অফ মাসেলস আছে, এইগুলোই তোমাদেরকে পড়তে হবে। এবং পরের দিন মানে পরের নোটসে যেগুলো আমরা আলোচনা করব, কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন অফ মাসেলস, প্রপার্টিজ অফ মাসেলস এবং তার সঙ্গে সঙ্গে মায়োনিউরাল জাংশন, ঠিক আছে। আজকে তাহলে মেনলি অ্যানাটমি পড়ছি, পরের দিন আমরা মাসেলসের ফিজিওলজি পড়ব, ঠিক আছে। তাহলে আমরা এবার পড়ি ডিফারেন্ট টাইপ অফ মাসেলস। বলছে সেলস অফ হিউম্যান বডি এক্সিবিট 3 টাইপস অফ মুভমেন্ট। তার মানে কি, মাসেলস আর কিছুই নয়, প্রকৃতপক্ষে মাসেল এমন একটা স্ট্রাকচার যেগুলো ডিফারেন্ট টাইপের সেল দিয়ে তৈরি, মানে কোষ দিয়ে প্রধানত তৈরি। এখন ঘটনা হচ্ছে যে আমরা জানি যে মাসেলস প্রধানত একটা জায়গা থেকে আর একটা জায়গায় আমাদের মুভ করতে হেল্প করে। যেমন আমরা কোনো জায়গা থেকে হেঁটে যাচ্ছি, তাহলে এই কাজে কি করবে, পেশি সংকুচিত হয়, প্রসারিত হয়, এইভাবে আমরা হাঁটাহাঁটি করি। তারপরে এই যে আমি হাত নেড়ে তোমাদের সঙ্গে কথা বলছি, অ্যাকচুয়ালি আমার মাসেলসগুলো এক্ষেত্রে অ্যাক্টিভ আছে, তো সেই জন্যই আমরা হাত নেড়ে কথা বলতে পারছি। তাহলে আমাদের হিউম্যান বডিতে যে সমস্ত সেলগুলো আছে যারা মুভ করতে পারে, এই সমস্ত সেলগুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা অ্যামিবয়েড সেল, একটা সিলিয়ারি সেল এবং আরেকটি হচ্ছে মাস্কিউলার সেল।
তো অ্যামিবয়েড সেল কোনগুলো? মানে অ্যামিবার মতো যারা মুভ করতে পারে, যেমন ম্যাক্রোফাজ আছে এবং লিউকোসাইট আছে। তো ম্যাক্রোফাজ মানে আমরা জানি যে ডব্লিউবিসি যখন মনোসাইট যখন বড় হয়ে যায়, ফ্যাগোসাইটিক যখন সেল হয়ে যায়, তো তখনই তাকে আমরা বলবো ম্যাক্রোফাজ। এছাড়া লিউকোসাইট মানে হচ্ছে শ্বেতকণিকা, তো এরা কিন্তু অ্যামিবয়েড মুভমেন্ট দেখায় এবং অ্যাফেক্টেড বাই সিউডোপোডিয়া ফর্মড বাই দ্য স্ট্রিমিং অফ দ্য প্রোটোপ্লাজম, মানে এদের প্রোটোপ্লাজম সিউডোপোডিয়া তৈরি করে, ঠিক যেরকম অ্যামিবার ক্ষেত্রে সিউডোপোডিয়া থাকে, তো এদের ক্ষেত্রেও সেরকমভাবে সিউডোপোডিয়া তৈরি হয় এবং সেই সিউডোপোডিয়া প্রোটোপ্লাজম থেকে তৈরি হয় এবং সেই কারণের জন্য বলছে যে অ্যাফেক্টেড বাই সিউডোপোডিয়া, মানে সিউডোপোডিয়ার সাহায্যেই এরা প্রধানত কাজ করে। এবং এই অ্যামিবয়েড সেলগুলো তাহলে কি কাজ করে দেখো, ইনভলভড ইন দ্য সাইটোস্কেলিটাল এলিমেন্টস, যেমন বিভিন্ন রকমের মাইক্রোফিলামেন্টের, মানে এরা এই এই যে অ্যামিবয়েড এই সমস্ত সেলগুলো আছে, এই সমস্ত সেলে আবার সাইটোস্কেলিটাল বিভিন্ন এলিমেন্ট আছে। যেমন সাইটোস্কেলিটন মানে কি, যেটা কোষের স্কেলিটন তৈরি করে, যেমন মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, 3 ধরনের মানে ফিলামেন্ট থাকে প্রধানত সাইটোস্কেলিটাল এলিমেন্ট। তো অ্যামিবয়েড সেলের মধ্যে যে সাইটোস্কেলিটাল এলিমেন্ট থাকে, তো সেটাই হচ্ছে মাইক্রোফিলামেন্ট, এবং মাইক্রোফিলামেন্ট থাকে বলে এদের একটা প্রপার শেপ থাকে এবং তার সঙ্গে সঙ্গে সেই শেপ কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তাহলে অ্যামিবয়েড সেল এরা কিন্তু আমাদের বডিতে মুভ করে। আরও এক রকমের সেল আছে, তো তাকে আমরা বলবো সিলিয়ারি সেল। সিলিয়ারি সেল প্রধানত এক্সিবিট মোস্ট ইন্টারনাল টিউবুলার অর্গান লাইন্ড বাই সিলিয়েটেড এপিথেলিয়াম। সিলিয়েটেড এপিথেলিয়াম মানে এক রকমের আবরণী কলা। এই এপিথেলিয়াম ডিফারেন্ট রকমের হতে পারে, তার মধ্যে মাইক্রোভিল্লি থাকতে পারে, তার মধ্যে সিলিয়া থাকতে পারে। তাহলে সিন ইন ট্রাকিয়া এবং ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, এই সমস্ত সেলের মধ্যে যে সিলিয়াগুলো থাকে সেগুলো বিটিং করে, ঠিক আছে, মানে নড়াচড়া করে এবং তার ফলে বিভিন্ন মেটেরিয়ালস মুভ করতে পারে। এবং আরও এক রকমের সেল আছে যাকে আমরা বলবো মাস্কিউলার সেল। এগুলো প্রধানত মুভমেন্ট অফ লিম্ব, লিম্ব মানে কি আমাদের যে হাত আছে, পা আছে, এর মুভমেন্টে সাহায্য করে। মুভমেন্ট অফ জ মানে আমরা এই যে চোয়াল, আমি যে নাড়াচাড়া করে কথা বলছি এবং তার সঙ্গে সঙ্গে জিভ যে নাড়াচাড়া করছে, তো এগুলোতেই প্রধানত এরা হেল্প করে, ঠিক আছে। তাহলে 3 ধরনের আমাদের বডিতে প্রধানত যে মুভমেন্ট হয়, সেই মুভমেন্ট কিন্তু 3 ধরনের হয়, একটা অ্যামিবয়েড মুভমেন্ট, একটা সিলিয়ারি মুভমেন্ট, আর একটা মাস্কিউলার মুভমেন্ট। ক্লিয়ার? এটুকু ঠিক আছে? বডির যে ডিফারেন্ট পার্টস আছে তার মধ্যে কিন্তু 3 ধরনের মুভমেন্ট হয় এবং স্টাডি অফ মাসেলস মানেই হচ্ছে মাইকোলজি আর সার্কোলজি। এবং অল দ্য মাসেলস ইন আওয়ার বডি, এখানটা খুব ইম্পর্টেন্ট দেখো, আমাদের দেহতে যত মাসেলস তৈরি হয় সমস্ত কিছু কিন্তু মেসোডার্ম থেকে তৈরি হয়, এক্সেপ্ট মাসেলস অফ আইরিস, মানে চোখেতে যে মাসেলস থাকে, তারারন্ধ্র, সিলিয়ারি বডি এবং মায়োএপিথেলিয়াল সেল অফ দ্য সোয়েট গ্ল্যান্ড। তার মানে এই 3টে প্রধানত অর্গানের মাসেলসরা প্রধানত একটোডার্ম থেকে ডেভেলপ করে। মাসেলস অফ আইরিস, সিলিয়ারি বডি, আমরা জানি যে চোখের মধ্যে সিলিয়ারি বডি থাকে, তার অরিজিন কিন্তু একটোডার্ম থেকে হয়। অলদো ইট ইজ এ মাসেল বাট দিস ইজ নট অরিজিনেটেড ফ্রম মেসোডার্ম, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু একটোডার্ম থেকে তৈরি হয়। কিন্তু আমাদের মেনলি যেটা ফোকাস থাকবে সেটা হচ্ছে যে মাসেলসেই আমাদের ফোকাস থাকবে। তো 3 ধরনের মাসেলস বা পেশি প্রধানত আমাদের দেহতে পাওয়া যায়। প্রথম যে টাইপ আছে তো সেটাই হচ্ছে স্কেলিটাল মাসেল। স্কেলিটাল মাসেল দেখো ভলেন্টারি। ভলেন্টারি মানে কি, আমরা একে নিজেদের ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি। এই যে আমি হাতকে নিজের ইচ্ছা মতো নড়াচড়া করছি, এর কারণ হচ্ছে আমার মধ্যে স্কেলিটাল মাসেলস আছে। এবং স্কেলিটাল মাসেলসের মধ্যে কিন্তু স্ট্রায়াসান থাকে, মানে দাগ থাকে, ঠিক আছে, সাদা কালো ব্যান্ড থাকে, তার মানে স্কেলিটাল মাসেল কিন্তু স্ট্রায়াটেড মাসেলস। এছাড়া আছে স্মুথ মাসেল অর দ্য ভিসেরাল মাসেল। স্মুথ মাসেল বা ভিসেরাল মাসেল কি, স্মুথ মাসেলস কিন্তু নন স্ট্রায়াটেড, মানে কোনো দাগ থাকে না, কিন্তু ইনভলেন্টারি হয়, মানে নিজেদের ইচ্ছা মতো একে আমরা নাড়াচাড়া করতে পারি না। যেমন আমাদের যে ডিফারেন্ট অর্গান আছে, স্টোম্যাক আছে, ইন্টেস্টাইন আছে, সুতরাং এগুলো সব কিন্তু স্মুথ মাসেল বা ভিসেরাল মাসেল। ভিসেরা কথার মানে হচ্ছে ইন্টারনাল অর্গান। আর একটা মাসেলস আছে, তো তার নাম হচ্ছে কার্ডিয়াক মাসেলস। এটা কিন্তু ইনভলেন্টারি, মানে অনৈচ্ছিক পেশি এবং স্ট্রায়াটেড, এবং কি স্ট্রায়াটেড এবং ব্রাঞ্চড, ঠিক আছে। তাহলে কার্ডিয়াক মাসেলস যে সমস্ত সেল দিয়ে তৈরি, সেই সেলের মধ্যে কিন্তু ব্রাঞ্চিং দেখা যায়। স্মুথ মাসেলসের মধ্যে কোনো ব্রাঞ্চিং নেই, স্কেলিটাল মাসেলসের মধ্যে কোনো রকম ব্রাঞ্চিং নেই। তাহলে এটা কিন্তু ইনভলেন্টারি, মানে নিজেদের ইচ্ছা মতো আমরা কার্ডিয়াক মাসেলসকে নড়াচড়া করতে পারি না। তার মানে এটা অনৈচ্ছিক পেশি, কিন্তু এটা সরেখ পেশি, মানে দাগ থাকে। কিন্তু ঘটনা হচ্ছে স্কেলিটাল মাসেলসে যে স্ট্রায়াসান দেখা যায় এবং কার্ডিয়াক মাসেলসে যে স্ট্রায়াসান দেখা যায়, তার মধ্যে পার্থক্য আছে। স্কেলিটাল মাসেলসের স্ট্রায়াসান কিন্তু অনেক প্রমিনেন্ট হয়, মানে সহজে আমরা তাকে দেখতে পাই। বাট কার্ডিয়াক মাসেলসের যে স্ট্রায়াসান থাকে তাকে কিন্তু সহজে আমরা দেখতে পাই না, অনেক ফেইন্ট স্ট্রায়াসান থাকে, মানে খুব হালকা সাদা কালো দাগ আমরা দেখতে পাই। এর সঙ্গে সঙ্গে কার্ডিয়াক মাসেলে আমরা ব্রাঞ্চড, এই মাসেলস কিন্তু ব্রাঞ্চড, আমরা স্ট্রাকচার আমরা দেখব।
তাহলে দেখো মাসেলসকে আমরা দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করি, একটা ভলেন্টারি আর একটা হচ্ছে ইনভলেন্টারি। ভলেন্টারি মানে কি? অ্যাক্টিভিটি আন্ডার দ্য ভলেন্টারি কন্ট্রোল অফ আওয়ার নার্ভাস সিস্টেম। প্রধানত মাসেলসের সঙ্গে নিউরনের একটা কানেকশন থাকে। কিরকম কানেকশন থাকে আমরা পরের দিন সেগুলো দেখবো, ডিটেলসে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো মাসেলসের সঙ্গে এই যে আমাদের যে নার্ভাস সিস্টেমের যে কানেকশন থাকে, এবং সেই কারণের জন্য মাসেলসকে আমরা নিজেদের ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি, তো এদেরকেই আমরা ভলেন্টারি মাসেলস বলবো, ঐচ্ছিক পেশি বলবো। প্রাইমারিলি ইনভলভড ইন লোকোমোটরি অ্যাকশন। প্রধানত এক জায়গা থেকে আমরা যখন অন্য জায়গায় মুভ করি, তো তখনই এই ভলেন্টারি মাসেলস হেল্প করে। আর ইনভলেন্টারি মাসেলস তাহলে কোনগুলো হবে? অ্যাক্টিভিটি আর নট ভলেন্টারি কন্ট্রোল অফ আর নার্ভাস সিস্টেম। আমাদের নার্ভাস সিস্টেম দ্বারা এটা কিন্তু ইচ্ছা মতো এটাকে আমরা নড়াচড়া করতে পারি না, এটা এই মাসেলসের কন্ট্রাকশন রিল্যাক্সেশন। এরা প্রধানত কি কাজে সাহায্য করে? দেখো, অ্যাসিস্ট ট্রান্সপোর্ট অফ ফুড, মানে আমরা কোনো খাবার খাচ্ছি, ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে সে কীভাবে মুভ করছে সেই কাজে সাহায্য করে। অ্যাসিস্ট ট্রান্সপোর্ট অফ গ্যামেটের ট্রান্সপোর্টে সাহায্য করে। এবং অ্যাসিস্ট ফাংশন অফ হার্টের কাজে হেল্প করে, ঠিক আছে? সুতরাং এগুলোই হচ্ছে প্রধানত ডিফারেন্ট টাইপের মাসেলস। স্কেলিটাল মাসেলস দেখলাম, স্মুথ মাসেলস দেখলাম, এবং কার্ডিয়াক মাসেলস দেখলাম। আচ্ছা, এবার দেখো, মাসেল সেলস আর কল্ড অ্যাজ ফাইবার্স। ভালো করে এখানটা দেখো, মাসেলসে যে সমস্ত সেল থাকে, যে কোষগুলো থাকে, সেগুলো কিন্তু ফাইবার। তাদেরকে আমরা কি বলবো? ফাইবার। ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে মাসেল সেলকেই আমরা কি বলবো? ফাইবার। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা কনফিউজড হয়ে যাই। তাহলে মাসেল সেল মানে কি? ফাইবার। তাহলে মাসেল অ্যাকচুয়ালি আমরা যে মাসেল সেটা যে দেখছি, এটা অ্যাকচুয়ালি অনেকগুলো সেল দিয়ে বা ফাইবার দিয়ে তৈরি। তারপরে দেখো, মাসেল সেলস লস ক্যাপাসিটি টু ডিভাইড। মানে মাসেল সেলস মানে ফাইবার কখনোই বিভাজিত হয় না। নিউরনের মতো মাসেল সেল কিন্তু কখনো বিভাজিত হতে পারে না। দে আর হাইলি কন্ট্রাক্টাইল। মানে কন্ট্রাক্টাইল মানে কি? খুব তারা ছোট হয়ে যেতে পারে, আবার তারা প্রসারিতও হতে পারে। কন্ট্রাকশন হতে পারে, তার রিল্যাক্সেশন হতে পারে। দেখো, 1/3 অর হাফ অফ দ্য রেস্টিং লেন্থ। 1/3 মানে কি? হয়তো মাসেল যে পরিমাণ আছে তার 1/3 ভাগ হয়ে গেল, ছোট্ট হয়ে গেল। আবার মাসেলসের যে লেন্থ আছে তার হয়তো হাফ হয়ে গেল, তার মানে সেটা সংকুচিত হতে পারে। প্রত্যেকটা মাসেল ফাইবার উইথ ওয়াটার প্লাস প্রোটিন। মাসেল ফাইবার মানে কি? আমি বললাম সেল। তাহলে সেই সেলের মধ্যে আমরা কি দেখতে পাবো? ওয়াটার যেমন দেখতে পাবো, তার সঙ্গে সঙ্গে সেলের মধ্যে আমরা প্রোটিনকেও কিন্তু দেখতে পাবো, ঠিক আছে? এরপরে আমরা যেটা দেখবো, তো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ স্কেলিটাল মাসেল। তো স্কেলিটাল মাসেলকে কেমন দেখতে লাগে দেখো। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো বোনস দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটাও অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। তাহলে দুটো বোনসের মধ্যে যে কানেকশন থাকে, তো তাকেই বলা হয় লিগামেন্ট। অনেকে বলে না যে লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাহলে দুটো অস্থির মধ্যে যে স্ট্রাকচার যেটা কানেক্ট করে রাখে দুটো বোনসকে, তো তাকেই আমরা বলবো লিগামেন্ট। আবার অস্থির সঙ্গে দেখো স্কেলিটাল মাসেল লেগে আছে, কিন্তু স্কেলিটাল মাসেল আবার বোনসের সঙ্গে যে স্ট্রাকচার দিয়ে লেগে থাকে তার নাম হচ্ছে টেন্ডন। তাহলে মাসেলস এবং বোনস এদের মধ্যে যে স্ট্রাকচার থাকবে, তো তার নাম হচ্ছে টেন্ডন। আর দুটো বোনস বা দুটো অস্থি যে স্ট্রাকচার দিয়ে কানেক্টেড থাকে, তো তার নাম হচ্ছে লিগামেন্ট। এটা ক্লিয়ার হলো, ঠিক আছে? তাহলে দেখো, এক্ষেত্রে কি দেখলাম? অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্কেলিটন রিমেইন অ্যাটাচ টু দ্য বোন থ্রু দ্য টেন্ডন। তাহলে এই যে স্কেলিটাল মাসেল আছে, এটা কিন্তু স্কেলিটনের সঙ্গে কানেক্টেড থাকে, মানে অস্থির সঙ্গে কানেক্টেড থাকে, এবং বোনসের সঙ্গে যে স্ট্রাকচার দিয়ে কানেক্টেড থাকে, তো তার নামই হচ্ছে টেন্ডন। সুতরাং মাসেলস বোনসের সঙ্গে টেন্ডন দিয়ে লেগে থাকে, ঠিক আছে? প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। বলছে আন্ডার কনসিয়াস কন্ট্রোল হেন্স দ্য ভলেন্টারি। মানে এই মাসেলস কিন্তু ইচ্ছা মতো এটাকে আমরা সংকুচিত প্রসারিত করতে পারি, তো সেই জন্য এই মাসেলস কিন্তু ভলেন্টারি বা ঐচ্ছিক পেশি। ইন ম্যাগনিফিকেশন, যখন একে আমরা বড় করে দেখব, তখন কি দেখতে পাবো? হ্যাভ দ্য ট্রান্সভার্স স্ট্রাইপ। মানে এরকম ট্রান্সভার্স স্ট্রাইপ দেখা যায়, দাগ দেখা যায়, তো সেই জন্য একে আমরা স্ট্রায়াটেড মাসেলস বলবো, ঠিক আছে? তাহলে টেন্ডন এবং লিগামেন্ট বিষয়টা। এবার দেখো, যেহেতু আমরা পড়ছি, তাহলে আমাদেরকে জানতে হবে যে এই মাসেলসের মধ্যে এই যে মাসেল সেল বা ফাইবার বললাম, অ্যাকচুয়ালি এগুলো কি এবং কিভাবে তৈরি হয়, অর্থাৎ মাসেলসের হায়ারার্কি একটুখানি দেখে নাও। ধরে রাখো এটা হচ্ছে একটা মাসেলস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা মাসেলস, এবং মাসেলসের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ফেসিক্যাল। তাহলে একটা মাসেলসকে যখন তুমি দেখবে, তো সেই মাসেলসের মধ্যে আমরা অনেক ফেসিক্যাল দেখতে পাবো। দেখো, এই যে গোল মতো যে অংশটা আছে, এগুলো কিন্তু অনেকগুলো ফেসিক্যাল। আবার তাহলে একটা মাসেলসের মধ্যে অনেকগুলো ফেসিক্যাল আমরা দেখতে পাবো। এখানে আমি দুটো ফেসিক্যালকে দেখিয়েছি, ক্লিয়ার? এটা কিন্তু খুবই বোঝার আছে। তাহলে দেখো, এই যে ফেসিক্যাল তাহলে কি দিয়ে তৈরি হচ্ছে? দেখো, এটা একটা কমপ্লিট মাসেলস,
এবং এই কমপ্লিট মাসেলসের মধ্যে আমরা এই একটা ফেসিক্যাল দেখতে পাচ্ছি, এটা ফেসিক্যাল দেখতে পাচ্ছি এবং এটা ফেসিক্যাল দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে যে এই দুটো ফেসিক্যালসের মধ্যে কোন স্ট্রাকচার থাকে? এই দুটো ফেসিক্যালসের মধ্যে যেটা থাকে তো তার নাম হচ্ছে ফ্যাসিয়া, FASCIA, ফ্যাসিয়া। ইট বাইন্ডস ফ্যাসিক্যাল টুগেদার। তাহলে প্রত্যেকটা যে ফ্যাসিক্যাল আছে এই ফ্যাসিক্যালগুলো ফ্যাসিয়া দিয়ে প্রধানত যুক্ত থাকে। এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে মাসেলস যেটা দিয়ে তৈরি হয় তো তার নাম হচ্ছে ফেসিক্যাল, অনেক ফেসিক্যাল দিয়ে তৈরি হয় এবং সেই ফেসিক্যালগুলো কানেক্টেড থাকবে যেটা দিয়ে তো তার নাম হচ্ছে ফ্যাসিয়া। এখন এখানে দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফেসিক্যাল আমরা দেখতে পাচ্ছি, তো এখানে তাহলে আমরা একটা ফেসিক্যালকে আমরা তুলে নিচ্ছি। ঠিক আছে, একটি ফেসিক্যালকে আমরা তুলে নিচ্ছি এবং একটি ফেসিক্যালকে তুলে নিলে তার মধ্যে আবার অনেকগুলো এরকম স্ট্রাকচার দেখতে পাবো এবং এগুলোকেই আমরা বলবো মাসেল ফাইবার। তাহলে দেখো, মাসেলসের মধ্যে কি দেখতে পাবো? ফেসিক্যাল। ফেসিক্যালের মধ্যে আমরা কি দেখতে পাবো? মাসেল ফাইবার মানে মাসেল সেল। এবং এই সেলগুলো যেগুলো দিয়ে তৈরি হয় তো তার নামই হচ্ছে মাসেল ফিলামেন্ট বা মায়োফাইব্রিল। তাহলে সেলগুলো যেগুলো দিয়ে তৈরি হবে তার নামই হচ্ছে মাসেল ফিলামেন্ট। এবং এই যে কোলাজিনাস সাবস্টেন্স বিটুইন দ্য ফেসিক্যাল ইজ কল্ড দ্য ফ্যাসিয়া। তাহলে ফেসিক্যালের মাঝখানে যে স্ট্রাকচার থাকবে তো সেটাই হচ্ছে ফ্যাসিয়া। দেখো, তাহলে প্রত্যেকটা ফ্যাসিক্যালের মধ্যে আমরা নার্ভ এবং তার সঙ্গে সঙ্গে ব্লাড ভেসেলস দেখতে পাবো। তাহলে নার্ভ, ব্লাড ভেসেল এবং তার সঙ্গে সঙ্গে সেল দিয়ে তৈরি হচ্ছে প্রধানত ফেসিক্যাল। সুতরাং সিম্পলি একটা ফেসিক্যালকে যদি আমরা দেখি তার মধ্যে আমরা নার্ভ দেখতে পাবো, কারণ মাসেল সেলসের মধ্যে নার্ভ যেতে হবে। তার সঙ্গে সঙ্গে ব্লাড ভেসেলস আমরা দেখতে পাবো, কারণ মাসেল সেলসের মধ্যে ব্লাড যেতে হবে, কারণ সেটা তো সেল, তার নিউট্রিশন লাগবে। তাহলে অনেকগুলো মাসেল সেল নিয়ে যেটা তৈরি হয় তো তার নামই হচ্ছে এক একটা ফেসিক্যাল। আবার প্রত্যেকটা সেলকে যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটা সেলের মধ্যে আমরা মাসেল ফাইবারকে দেখতে পাবো। এটুকু সবার কাছে ক্লিয়ার? দেখো, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হায়ারার্কি অফ দ্য মাসেল স্ট্রাকচার। হোল মাসেল সারাউন্ডেড বাই এপিমাইসিয়াম। তাহলে টোটাল যে মাসেল আছে, ধরো যাক তুমি একটা মাসেলকে তুমি কেটে নিলে, তো এই টোটাল মাসেলটা প্রধানত যে কভারিং দিয়ে আবৃত থাকবে তো তার নামই হচ্ছে এপিমাইসিয়াম। মানে এটা একটা মাসেল, এই মাসেলের যে কভারিং আছে তো সেটাই হচ্ছে এপিমাইসিয়াম, সব থেকে বাইরের দিকের কভারিং। ঠিক আছে, এরপরে বলছে মাসেল মেড আপ অফ মেনি ফ্যাসিক্যালস। তাহলে মাসেল প্রধানত ফ্যাসিক্যাল দিয়ে তৈরি, তো তাকে প্রধানত বলা হয় মাসেল বান্ডিল। গ্রুপ অফ ফ্যাসিক্যাল সারাউন্ডেড বাই পেরিমাইসিয়াম। তার মানে কি অনেকগুলো ফেসিক্যাল। তাহলে দেখো, মাসেলসের মধ্যে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ ফেসিক্যাল আছে, এক্ষেত্রে আমি বলছি যে তিনটে ফেসিক্যাল এক্ষেত্রে সারাউন্ড হয়ে আছে যে মেমব্রেন দিয়ে, তো তার নাম হচ্ছে পেরিমাইসিয়াম। তাহলে টোটাল মাসেল সারাউন্ডেড হয়ে আছে এপিমাইসিয়াম দিয়ে। আবার মাসেলসের মধ্যে যে ফেসিক্যাল আছে বেশ কতগুলো গ্রুপ অফ ফেসিক্যাল পেরিমাইসিয়াম দিয়ে সারাউন্ডেড আছে, আবার আর একটা গ্রুপ পেরিমাইসিয়াম দিয়ে সারাউন্ডেড আছে। ঠিক আছে, অলসো কন্টেইন দ্য ব্লাড ভেসেল অ্যান্ড নার্ভ। তাহলে পেরিমাইসিয়ামের মধ্যে ব্লাড ভেসেলস এবং নার্ভ আমরা দেখতে পাবো। তারপরেই দেখো, প্রত্যেকটা ফেসিক্যাল মেড বাই মাসেল ফাইবার অর দ্য মাসেল সেল। তাহলে দেখো, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এটা ফেসিক্যাল 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 কভার হয়ে আছে কি দিয়ে? পেরিমাইসিয়াম দিয়ে। এখানেও দেখো ফেসিক্যাল 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 কি দিয়ে কভার হয়ে আছে? পেরিমাইসিয়াম দিয়ে। তাহলে একটা মাসেল মানে অসংখ্য ফেসিক্যাল 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 ইত্যাদি। ঠিক আছে, এবার প্রত্যেকটা ফেসিক্যালসকে এবার আমরা যদি দেখি তাহলে গ্রুপ অফ ফেসিক্যাল প্রধানত কি দিয়ে কভারিং হয়ে আছে? পেরিমাইসিয়াম দিয়ে। আবার প্রত্যেকটা ফেসিক্যালকে যদি আমরা দেখি তাহলে তার মধ্যে আমরা কি দেখতে পাবো? মাসেল ফাইবার অর সেল। তাহলে দেখো, ফেসিক্যাল কি দিয়ে তৈরি হচ্ছে? মাসেল ফাইবার অর সেল, মাসেল ফাইবার অর সেল, মাসেল ফাইবার অর সেল অর মাসেল ফাইবার অর সেল। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ফেসিক্যাল মেড বাই মেনি মাসেল ফাইবার অর মাসেল সেল এবং এন্ডোমাইসিয়াম সারাউন্ড ইচ সেল। প্রত্যেকটা সেলকে কভার করে আছে যেটা, তো সেটাই হচ্ছে এন্ডোমাইসিয়াম। তাহলে মাসেলকে কভার করে রাখবে এপিমাইসিয়াম, এই গ্রুপ অফ ফেসিক্যালকে কভার করে রাখবে পেরিমাইসিয়াম, এবং ফেসিক্যালের ভিতরে যে মাসেল যে ফাইবার আছে তো তাকে কভার করে রাখবে এন্ডোমাইসিয়াম। এন্ডো মানে একদম ইনার। আবার প্রত্যেকটা যে মাসেল সেল আছে তারা মায়োফাইব্রিল আর মায়োফিলামেন্ট দিয়ে তৈরি, দে আর অ্যারেঞ্জড প্যারালালি। তাহলে দেখো, প্রত্যেকটা যে মাসেল ফাইবার বা মাসেল সেল আছে এগুলো অনেকটা বেলুনের মতো দেখতে হয়, তো এর মধ্যে আমরা অসংখ্য মায়োফাইব্রিলকে দেখতে পাবো। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? এই ছবিটা দেখলে তোমাদের কাছে 100% ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে। দেখো, বলছে অল দ্য কানেকটিভ টিস্যু লেয়ার দ্যাট ইজ দ্য কভারিং কাম টুগেদার টু ফর্ম দ্য টেন্ডন। তার মানে কি আমরা দেখলাম কি
মাসেলস প্রধানত কার সঙ্গে অ্যাটাচড হয়ে থাকবে? মাসেল প্রধানত অ্যাটাচড হয়ে থাকবে বোনসের সঙ্গে এবং যে স্ট্রাকচার দিয়ে অ্যাটাচড হয়ে থাকবে তো তার নাম হচ্ছে টেন্ডন। এখন ঘটনা হচ্ছে এই টেন্ডনটা তাহলে কোথা থেকে এলো? এই টেন্ডনটা এলো এই সমস্ত যে কভারিং অর্থাৎ এপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম, এই সমস্ত কভারিং গুলোই কিন্তু প্রকৃতপক্ষে টেন্ডন তৈরি করে। অল দ্য কানেকটিভ টিস্যু লেয়ার দ্যাট ইজ দ্য কভারিং কাম টুগেদার টু ফর্ম দ্য টেন্ডন। টেন্ডন মেড বাই ইলাস্টিক অ্যান্ড দ্য কোলাজেন ফাইবার। তাহলে টেন্ডন যেটা দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে কোলাজেন ফাইবার। কোলাজেন হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন আওয়ার বডি। হিউম্যান বডিতে সব থেকে বেশি যে প্রোটিন পাওয়া যায় তো সেটাই হচ্ছে কোলাজেন, এবং এই কোলাজেন প্রোটিন দিয়েই কিন্তু টেন্ডন তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে মাসেলসের একটা রাফ স্ট্রাকচার আমরা দেখলাম। এটা দেখবো সেটাই হচ্ছে স্ট্রাকচার অফ মাসেল ফাইবার, মানে মাসেলসের যে ইউনিট তো সেটাই তো মাসেল ফাইবার। অসংখ্য মাসেল ফাইবার নিয়ে ফেসিক্যাল তৈরি হয়, সুতরাং আমরা যদি একটা মাসেল ফাইবারের স্ট্রাকচার দেখি টোটাল মাসেলসের স্ট্রাকচার আমরা বুঝে যাব। তাহলে মাসেলস প্রধানত যেটা দিয়ে তৈরি হয় তো তার নামই হচ্ছে মাসেল সেল। সুতরাং এখন আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে মাসেল সেল। আগে প্রথমে মাসেল সেলের আগে ডায়াগ্রাম তোমাদেরকে বলার চেষ্টা করি। দেখো, আমরা দেখেছিলাম যে মাসেল সেল যে কভারিং এ আবৃত থাকবে তো তার নাম হচ্ছে এন্ডোমাইসিয়াম। ঠিক আছে, যেটা কোলাজেন দিয়ে তৈরি হবে, এবং এই এন্ডোমাইসিয়ামের ভিতরে একটা মাসেল সেল যেহেতু তার নিশ্চয়ই প্লাজমা মেমব্রেন থাকবে, এবং তার প্লাজমা মেমব্রেনকে আমরা বলবো সার্কোলেমা। তাহলে পেশির যে প্লাজমা মেমব্রেন তো তাকেই আমরা বলবো সার্কোলেমা। তাকে প্লাজমা মেমব্রেন বলা হয় না, তাকে সার্কোলেমা বলা হয়। ঠিক আছে, তাহলে এন্ডোমাইসিয়াম এবং সার্কোলেমা দে আর ডিফারেন্ট স্ট্রাকচার। এন্ডোমাইসিয়াম যেখানে কোলাজেন দিয়ে তৈরি হয়, সার্কোলেমা সেখানে ফসফোলিপিড দিয়ে তৈরি হয়। কারণ দিস ইজ নাথিং বাট এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এবং এই যে সার্কোলেমা আছে এটা যেরকম মুভ করতে করতে হঠাৎ এটা সাইটোপ্লাজমের মধ্যে ঢুকে যায়, এবং সাইটোপ্লাজমের মধ্যে ঢুকে গিয়ে একটা টি এর মতো স্ট্রাকচার তৈরি করছে, তো একেই আমরা বলবো টি টিবিউল। যেহেতু এটা প্লাজমা মেমব্রেন তার মানে এই টোটাল যে অংশটা পাচ্ছে তো এটাই হচ্ছে এদের সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম, এবং প্রোটোপ্লাজমের মধ্যে আমরা নিউক্লিয়াস দেখতে পাবো। তাহলে একটা মাসেল সেলের মধ্যে আমরা একাধিক নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, তার মানে এরা কিন্তু সিনসিটিয়াম। কোন মাসেল সেল সিনসিটিয়াম, মানে কোন টাইপের মাসেল সিনসিটিয়াম, কোন টাইপের মাসেল সিনসিটিয়াম নয়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুতরাং স্কেলিটাল মাসেল আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এটা কিন্তু সিনসিটিয়াম। স্কেলিটাল মাসেলের মধ্যে আমরা অসংখ্য নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, সো অবভিয়াসলি দে আর সিনসিটিয়াম। ঠিক আছে, এই যে টি টিউবুল আছে এই টি টিউবুলের দুই দিকে আমরা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাই, এবং এদের যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে সেটা দুটো স্ট্রাকচার দিয়ে তৈরি। একটার নাম হচ্ছে লঙ্গিটিউডিনাল ক্যানাল এবং আর একটা হচ্ছে ট্রান্সভার্স ক্যানাল। ঠিক আছে, তাহলে দুটো ক্যানাল আমরা দেখতে পাই। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে লম্বা, এটা হচ্ছে থলির মতো স্ট্রাকচার। তাহলে এই যে লম্বা যে স্ট্রাকচারটা আছে এর নাম হচ্ছে লঙ্গিটিউডিনাল ক্যানাল, এবং এর বাইরের দিকে দেখা একটা সোয়েলিং দেখতে পাচ্ছি, তো এটাই হচ্ছে ট্রান্সভার্স ক্যানাল। তার মানে যদি আমরা ছবিটা দেখি তাহলে দেখো এই যে অংশটা আছে এটাই হচ্ছে প্রধানত লঙ্গিটিউডিনাল ক্যানাল। এগুলো হচ্ছে লঙ্গিটিউডিনাল ক্যানাল, আর লঙ্গিটিউডিনাল ক্যানালগুলো একসঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি করছে তো তার নামই হচ্ছে ট্রান্সভার্স ক্যানাল। একটি টি টিউবুল এবং দুটো ট্রান্সভার্স ক্যানাল নিয়ে যেটা তৈরি হয় তো তাদের নামই হচ্ছে ট্রায়াড। ঠিক আছে, তাহলে ট্রায়াড আমরা দেখলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু ক্যালসিয়ামকে স্টোর করে রাখে, এবং ক্যালসিয়াম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর স্কেলিটাল মাসেল কন্ট্রাকশন। ক্যালসিয়াম যদি থাকে তবে কিন্তু স্কেলিটাল মাসেল সংকুচিত হবে, আদারওয়াইজ এটা হবে না। ক্যালসিয়াম কি ভূমিকা পালন করে আমরা পরে দেখব। তো স্মুথ মাসেল প্রধানত এই ক্যালসিয়ামকে সংরক্ষণ করে রেখে দেয় তার মধ্যে। এবং দেখো এই জায়গাটা আমরা তাহলে সার্কোপ্লাজম বা সাইটোপ্লাজম আমরা দেখছি, এবং এই যে টি টিউবিউল আছে ভালো করে দেখো, এই যে টি টিউবিউল আছে এই টি টিউবিউলের নিচের দিকে আমরা দুটো লাইন দেখতে পাই, তো একেই আমরা বলবো জেড লাইন। একে আমরা কি বলবো? জেড লাইন। এবং দুটো জেড লাইনের মাঝখানের এই যে স্ট্রাকচার তো এটাই হচ্ছে সার্কোমিয়ার। সুতরাং মাসেলসের মধ্যে আমরা দেখেছিলাম যে মাসেল ফাইবার আমরা দেখেছি, মাসেল ফাইবার মানে মাসেল সেল, এবং তার মধ্যে আমরা মায়োফাইব্রিল দেখতে পাই। এবং এই যে মায়োফাইব্রিল আছে এটা দুই ধরনের হয়, এবং সেই মায়োফাইব্রিল যেটা দিয়ে তৈরি হয় তার নাম হচ্ছে মায়োফিলামেন্ট। এই মায়োফিলামেন্ট দুই রকমের হয়, একটা থিন মায়োফিলামেন্ট যাকে আমরা বলবো অ্যাক্টিন, এবং আর একটা থিক মায়োফিলামেন্ট তো যাকে আমরা বলবো মায়োসিন। ঠিক আছে, তাহলে একটা মাসেল সেলের মধ্যে প্রধানত এই স্ট্রাকচারকে আমরা দেখতে পাই, এবং এই যে দুটো জেড লাইন আছে এর মাঝখানের যে স্পেস, এই স্পেসকেই আমরা বলবো সার্কোমিয়ার। সো দিস ইজ
এ স্ট্রাকচার অফ স্কেলিটাল মাসল সেল। স্কেলিটাল মাসল সেলের এটাই হচ্ছে স্ট্রাকচার। একটু দেখে নাও, বলছে যে অ্যানাটমিক্যাল ইউনিট অফ দ্য মাসেলই হচ্ছে মাসল সেল এবং মায়োফাইব্রিল প্রেজেন্ট, মানে অ্যাক্টিন এবং মায়োসিন থাকে অ্যান্ড হুইচ আর মেড বাই কন্ট্রাক্টাইল প্রোটিন। তাহলে মায়োফাইব্রিল অ্যাক্টিন এবং মায়োসিন দিয়ে তৈরি। প্রথম যেটা আছে তো তার নাম হচ্ছে সার্কোলেমা। প্লাজমা মেমব্রেন অফ দ্য মাসল ফাইবার, মানে মাসল সেলের যে কোষ পর্দা, তো সেটাই হচ্ছে সার্কোলেমা। সার্কোলেমার মধ্যে দেখো দুই ধরনের প্রোটিন থাকে, একটা ইন্টিগ্রাল এবং আর একটা পেরিফেরাল। ইন্টিগ্রাল মানে কি, যেটা ফসফোলিপিড বাইলিয়ারের মধ্যে একদম পুরো অ্যাঙ্কর্ড হয়ে থাকে, তো সেটাই হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। এবং সার্কোলেমার মধ্যে যে ইন্টিগ্রাল প্রোটিন পাওয়া যায় তার নাম হচ্ছে ডিস্ট্রোগ্লাইক্যান এবং সার্কোগ্লাইক্যান, দুই ধরনের প্রোটিন আমরা পাবো। এবং পেরিফেরাল যে প্রোটিন পাওয়া যায় তো তার নাম হচ্ছে ডিস্ট্রফিন এবং ডিস্ট্রোব্রেভিন। এই যে ডিস্ট্রফিন আছে, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তাহলে ডিস্ট্রফিন ইজ এ ওয়ান টাইপ অফ পেরিফেরাল প্রোটিন যেটা সার্কোলেমাতে আমরা দেখতে পাই। এক্ষেত্রে একটা নোট দেখো, বলছে কমপ্লিটলি অ্যাবসেন্ট ইন ডুকেন্স মাস্কিউলার ডিস্ট্রফি অ্যান্ড পার্সিয়ালি অ্যাবসেন্ট ইন বেকার্স মাস্কিউলার ডিস্ট্রফি। এই যে ডিস্ট্রফিন যে প্রোটিন আছে, যখন ডুকেন্স মাস্কিউলার ডিস্ট্রফি বলে একটা অটো ইমিউনো ডিজিজ আছে, তো সেই অটো ইমিউনো ডিজিজে এই ডিস্ট্রফিন প্রোটিন একদমই থাকে না এবং তার ফলে এই ডুকেন্স মাস্কিউলার ডিস্ট্রফিতে মাসেলস কিন্তু খুব লুজ হয়ে যায়, মানুষ তখন হাঁটতে পারে না। ঠিক আছে, তাহলে ডুকেন্স মাস্কিউলার ডিস্ট্রফি ইজ এ ওয়ান টাইপ অফ অটো ইমিউনো ডিজিজ এবং এই অটো ইমিউনো ডিজিজে এই ডিস্ট্রফিন প্রোটিন কিন্তু তৈরি হয় না। আবার পার্সিয়ালি অ্যাবসেন্ট ইন বেকার্স মাস্কিউলার ডিস্ট্রফি, মানে কিছু কিছু জায়গাতে তৈরি হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে তৈরি হচ্ছে না। তাহলে পার্সিয়ালি অ্যাবসেন্ট এই যে ডিস্ট্রফিন প্রোটিন যে রোগে আমরা দেখতে পাই সেটা হচ্ছে বেকার্স মাস্কিউলার ডিস্ট্রফি। এক্ষেত্রে পেশেন্ট হয়তো হাঁটতে পারে কিন্তু একটু বেঁকে চুড়ে ঠিকভাবে সে হাঁটতে পারে না। ঠিক আছে, অনেক আমরা মানুষকে দেখি এরকম ভাবে হাঁটে। সুতরাং এক্ষেত্রে তাদের ক্ষেত্রে বেকার্স মাস্কিউলার ডিস্ট্রফি এই ডিজিজটা তাদের দেখা যায়। ঠিক আছে, তাহলে ডিস্ট্রফিন প্রোটিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচারাল প্রোটিন অফ মাসেলস। এরপরেই দেখো, প্রত্যেকটা মাসেলস, সেটা কার্ডিয়াক মাসেল হতে পারে, স্মুথ মাসেল হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে স্কেলিটাল মাসেল হতে পারে, সববার মধ্যে কিন্তু স্পেশাল সিস্টেম থাকে, তো তার নামই হচ্ছে সার্কোটিউবুলার সিস্টেম। কারণ প্রত্যেকটা মাসেলসের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের জন্য কিন্তু ক্যালসিয়াম ইজ ভেরি এসেন্সিয়াল। তো ক্যালসিয়াম স্টোরেজ যে অর্গানেলি, তো সেটাই হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং সেই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং তার সঙ্গে সঙ্গে টি টিউবুল নিয়ে যেটা তৈরি হয় তার নাম সার্কোটিউবুলার সিস্টেম। দেখো, বলছে সার্কোলেমা ইনক্লুজেস সার্কোপ্লাজম হুইচ কন্টেইনস মেনি নিউক্লি। অবভিয়াসলি এই যে সার্কোলেমা আছে সেটা সার্কোপ্লাজম বা প্রোটোপ্লাজমকে কভার করে রাখে এবং এদের প্রোটোপ্লাজমে আমরা অসংখ্য নিউক্লিয়াস দেখতে পাই। গোলগি বডি ফাউন্ড নিয়ার দ্য নিউক্লিয়াস, গোলগি বডি দেখতে পাবো এবং মেনি মাইটোকন্ড্রিয়া প্রোভাইড এনার্জি। অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে স্কেলিটাল মাসেলসের মধ্যে। ঠিক আছে, কোথায় আবার অনেক মাইটোকন্ড্রিয়া থাকে, কোথায় মডারেট নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া থাকে, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। বলছে সার্কোলেমা ইনভ্যাজিনেট ইনটু দ্য সার্কোপ্লাজম, মানে সার্কোলেমা সার্কোপ্লাজমের ভিতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে যে স্ট্রাকচার তৈরি করে তার নামই হচ্ছে ট্রান্সভার্স টিউবিল বা টি টিউবিল। ইট ইজ ফর্মড ওভার দ্য মায়োফাইব্রিল। তাহলে টি টিউবিল মায়োফাইব্রিলের ওপরে তৈরি হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রেজেন্ট ইন দ্য সার্কোপ্লাজম, সার্কোপ্লাজমের মধ্যে এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম থাকে তো তার নামই হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। The portion this smooth endoplasmic reticulum which connect with T tubule are called the terminal cisternae, যেটাকে তোমাদেরকে এই যে যেটা বলছিলাম এই যে টার্মিনাল সিস্টার্নি বা ট্রান্সভার্স সিস্টার্নি যেটা, তো সেই টার্মিনাল সিস্টার্নি প্রধানত কি হচ্ছে, এটা কিন্তু টি টিউবুলের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। ঠিক আছে, বলছে তাহলে এই জায়গাতে আমরা কি দেখছি, বলছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রেজেন্ট ইন দ্য সার্কোপ্লাজম, এটাই সার্কোপ্লাজমিক রেটিকুলাম এবং এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম দ্য পোর্শন অফ দিস এসিআর হুইচ কানেক্ট দ্য টি টিউবুল আর কল দ্য টার্মিনাল সিস্টার্নি এবং এই টার্মিনাল সিস্টার্নির মধ্যেই কিন্তু প্রকৃতপক্ষে ক্যালসিয়াম থাকে। সুতরাং ট্রায়াড কাকে বলে, দেখো মাসেল সেল অ্যাকশন পোটেনশিয়াল ইজ প্রোপাগেটেড ডাউন দ্য টি টিউবুল। তার মানে দেখো, যখন কোনো মাসেলসকে আমরা যখন অ্যাক্টিভ করব, স্টিমুলেশন যখন দেব, এই স্টিমুলেশন বিভিন্ন রকমের হতে পারে, মিনিমাল হতে পারে, সাবমিনিমাল হতে পারে, ম্যাক্সিমাম হতে পারে, আমরা পরে দেখব। জাস্ট একটা মাসেলস যদি অ্যাক্টিভেটেড হয়ে যায় তাহলে এই সার্কোলেমার মধ্যে একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়। দেখো, নর্মালি সেলের ভিতরটা নেগেটিভ থাকে আর বাইরেটা পজিটিভ থাকে, কিন্তু যখনই তুমি এই জায়গাতে যখন কোনো স্টিমুলেশন দেবে তখন এর ভিতরটা পজিটিভ হয়ে যায়, তো একেই আমরা বলবো অ্যাকশন পোটেনশিয়াল। তো কিভাবে মাসেলসের মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয় সেটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমরা যখন একটা স্টিমুলেশন দেব তখন মাসেল মেমব্রেনের ভিতরের দিকটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ এর মধ্যে একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে।
বলছে মাসেল সেল অ্যাকশন পোটেনশিয়াল যেটা তৈরি হচ্ছে সেটা টি টিউবিউল দিয়ে নিচের দিকে নামবে। কোথায় নামবে? নিচের দিকে। এবং যখন এটা নিচের দিকে নামবে তখন এই টার্মিনাল সিস্টার্নি থেকে ক্যালসিয়াম রিলিজড হবে। দেখো, দ্য সিস্টার্নি হ্যাজ দ্য রায়োনোডাইন রিসেপ্টর, মানে টার্মিনাল সিস্টেমের মধ্যে রায়োনোডাইন রিসেপ্টর থাকে। ইট ইজ লিগ্যান্ড গেটেড ক্যালসিয়াম চ্যানেল। তার মানে কি, যখনই অ্যাকশন পোটেনশিয়াল এই সিস্টার্নিতে আসবে তখন সিস্টার্নির মধ্যে যে ক্যালসিয়াম ছিল সেটা রিলিজড হয়ে যাবে। ধরো যাক 10টা ক্যালসিয়াম রিলিজড হলো, যে ক্যালসিয়াম রিলিজড হলো সেই ক্যালসিয়াম আবার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে এক রকমের রিসেপ্টর থাকে, তার নাম রায়োনোডাইন রিসেপ্টর। এই রায়োনোডাইন রিসেপ্টরের সঙ্গে যখন যুক্ত হয় আরও ক্যালসিয়াম রিলিজড হয়। সেই জন্য রায়োনোডাইন রিসেপ্টর হচ্ছে প্রধানত ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট ক্যালসিয়াম চ্যানেল। ঠিক আছে, এটা তাহলে কোথায় আমরা দেখতে পাবো? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। সেই জন্য বলছে ইট ইজ এ লিগ্যান্ড গেটেড ক্যালসিয়াম চ্যানেল। তার মানে নর্মালি অ্যাকশন পোটেনশিয়াল কিছু পরিমাণ ক্যালসিয়াম রিলিজ করলো, কিন্তু মাসেল কন্ট্রাকশনের জন্য আরও ক্যালসিয়াম লাগবে। তো সেই আরও ক্যালসিয়াম তাহলে কি, যে কিছু পরিমাণ ক্যালসিয়াম যেটা রিলিজ হলো সেটা এই সিস্টার্নির মধ্যে প্রধানত রায়োনোডাইন রিসেপ্টর থেকে তার সঙ্গে যুক্ত হয় এবং তার ফলে সেখান থেকে আরও ক্যালসিয়াম রিলিজড হয়। স্কেলিটাল মাসেল হবে না, এটা কার্ডিয়াক মাসেল হবে। ঠিক আছে, এটা ঠিক করে নেবে। কার্ডিয়াক মাসেল হ্যাজ ডায়াড। স্কেলিটাল মাসেলের মধ্যে ট্রায়াড দেখতে পাই, কিন্তু কার্ডিয়াক মাসেলে আমরা কি দেখতে পাবো? ডায়াড। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সার্কোপ্লাজমিক সিস্টেম। দেখো, আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে স্ট্রাকচার অফ সার্কোমিয়ার। ভালো করে দেখো, স্ট্রাকচার অফ সার্কোমিয়ার। সার্কোমিয়ার কি বলেছিলাম? দুটো জেট লাইনের মাঝখানের যে পোর্শন, সো দিস ইজ কল্ড সার্কোমিয়ার। সার্কোমিয়ার হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ মায়োফাইব্রিল, মানে মায়োফাইব্রিল দিয়েই প্রধানত এই সার্কোমিয়ার তৈরি হয়। এবং সার্কোমিয়ারের মধ্যে কি থাকে দেখো, বলছে সিঙ্গেল এ ব্যান্ড, একটা অ্যানাইসোট্রপিক ব্যান্ড, হাফ অফ ইচ অ্যাডজাসেন্ট আই ব্যান্ড। বিষয়টা কি, এটা বোঝা গেল না? একটুখানি বুঝে নাও। দেখো, এই যে জায়গাটা আছে একটা জেড লাইন এবং একটা জেড লাইন, এই দুটো জেড লাইনের মাঝখানের যে পোর্শনটা আছে তো একেই আমরা বলবো সার্কোমিয়ার। তো সার্কোমিয়ার তাহলে কি দিয়ে তৈরি হচ্ছে? একটা কমপ্লিট এ ব্যান্ড। দেখো, এটা একটা কমপ্লিট এ ব্যান্ড, অ্যানাইসোট্রপিক ব্যান্ড মানে ডার্ক ব্যান্ড, এবং তার সঙ্গে সঙ্গে হাফ অফ আইসোট্রপিক ব্যান্ড। তার মানে এই যে অ্যাক্টিন যেটা, এটা হালকা ব্যান্ড তৈরি করছে, তাহলে এটা একটা আইসোট্রপিক ব্যান্ড। আবার এদিক থেকে দেখো আইসোট্রপিক ব্যান্ড। তাহলে সার্কোমিয়ার কি দিয়ে তৈরি হচ্ছে? সার্কোমিয়ার এটা দিয়ে তৈরি হচ্ছে যে সিঙ্গেল এ ব্যান্ড এবং হাফ অফ ইচ অ্যাডজাসেন্ট আই ব্যান্ড। এটা বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? জেড লাইন থেকে দেখো এই দিকে হাফ চলে এসছে, এইদিকে, মানে এই জেড লাইন থেকে এর হাফ এই দিকে চলে এসছে, আবার এটার হাফ এই দিকে চলে গেছে। ঠিক আছে, তাহলে একটা এ ব্যান্ড এবং হাফ অফ, এক্ষেত্রে আই ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সাইডে। তো এটা নিয়েই যে স্ট্রাকচার তৈরি হচ্ছে, তো তার নামই হচ্ছে সার্কোমিয়ার। এরপরে এই যে জায়গাটা আছে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একদিকে মুখ আমি এদিকে করেছি, আবার এইদিকে করেছি, কেন? সমস্ত কিছু বিষয় আমরা আলোচনা করব। দেখো, তাহলে সার্কোমিয়ার কাকে বলে আমরা দেখলাম। দ্য এরিয়া বিটুইন দ্য টু জেট লাইন ইজ কল্ড এজ সার্কোমিয়ার। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে এ ব্যান্ড প্রকৃতপক্ষে কি। দেখো, এ ব্যান্ড মেড আপ অফ অনলি মায়োসিন। কেবলমাত্র কি দিয়ে তৈরি হবে? মায়োসিন দিয়ে তৈরি হবে। মায়োসিন মানে হচ্ছে হেভি, মানে খুব ভারী যে প্রোটিন, তো সেটাই হচ্ছে মায়োসিন। তো মায়োসিনে প্রধানত অ্যাপিয়ার ডার্ক হোয়েন ভিউড আন্ডার মাইক্রোস্কোপ। যখন আমরা মাইক্রোস্কোপে দেখব তখন এটাকে কালো কালারের দেখতে লাগে। তো সেই জন্য এই ব্যান্ডকে আমরা বলবো অ্যানাইসোট্রপিক ব্যান্ড। ক্লিয়ার? আই ব্যান্ডকে আমরা বলবো আইসোট্রপিক ব্যান্ড মেড আপ অফ অ্যাক্টিন। তাহলে যে ব্যান্ড অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি, তো সেটাই হচ্ছে আইসোট্রপিক ব্যান্ড। দ্য পজিশন অফ দ্য সার্কোমিয়ার হোয়ার অনলি অ্যাক্টিন ফিলামেন্ট ইজ প্রেজেন্ট, হাফ অন আইদার জেট লাইন। দেখো, তাহলে সার্কোমিয়ারের যে অংশ যেখানে কেবলমাত্র অ্যাক্টিন ফিলামেন্ট আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটাই হচ্ছে হাফ অফ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জেড লাইনের হাফ, মানে এদিকের হাফ আছে আর এই দিকের হাফ আছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে, এটা তৈরি করবে আই ব্যান্ড, এটা আই ব্যান্ড, আর এটা হচ্ছে ডার্ক ব্যান্ড মানে অ্যানাইসোট্রপিক ব্যান্ড। ক্লিয়ার? তারপরে দেখো, বলছে এইচ জোন। এইচ জোন জিনিসটা কি একটু আমরা দেখে নিই। এইচ জোন, এই যে জায়গাটা আছে শুধুমাত্র এইচ জোন। দেখো, এখানে যা মায়োসিন আছে এবং মায়োসিনের সঙ্গে অ্যাক্টিন এখানে ওভারল্যাপ করে গেছে, কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে কোনো অ্যাক্টিন মায়োসিনের সঙ্গে ওভারল্যাপ করছে না। তো এই জায়গাটাকেই আমরা বলবো এইচ জোন। এবং মাঝখান দিয়ে একটা স্ট্রাকচার গেছে, তো তার নাম হচ্ছে এম লাইন। তাহলে দেখো, এইচ জোন আমরা কাকে বলবো?
এই জোনকে বলা হয় হেনসেন্স জোন, দ্য পজিশন অফ দ্য সার্কোমিয়ার হোয়ার অনলি থিক ফিলামেন্ট ইজ সিন। তাহলে সার্কোমিয়ারের সেই অংশ যেখানে কেবলমাত্র থিক ফিলামেন্ট দেখা যায়, কোনো থিন ফিলামেন্ট দেখা যায় না। তার মানে এটা এই পুরোটা কিন্তু নয়, এই যে জায়গাটাতে শুধুমাত্র আমরা থিক ফিলামেন্ট দেখতে পাচ্ছি, সেই জন্য এটাই হচ্ছে এইচ জোন। তারপরে দেখো ও জোন, তারপরে কি দিয়ে আছে, এই যে ও জোন, দেখো এইচ জোনের পরেই কোন জোন আসবে, ও জোন। ওজন বলছে দ্য রিজিয়ন অফ দ্য সার্কোমিয়ার হোয়ার অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ওভারল্যাপ, সো দিস ইজ অলসো কল্ড অ্যাজ ওভারল্যাপিং জোন অর ব্যান্ড। তাহলে দেখো এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাক্টিন আর মায়োসিন ওভারল্যাপ করে আছে, এটা মায়োসিন আর এটা হচ্ছে অ্যাক্টিন, তো এটাই হচ্ছে ওজন। তারপরেই দেখো বলছে যে যখন মাসেল যখন কন্ট্রাকশন হয়, মাসেল যখন সংকুচিত হয়, তখন এই দুটো জেড লাইন তখন খুব কাছাকাছি চলে আসে, দ্য লেন্থ অফ এইচ অ্যান্ড আই ব্যান্ড তখন ডিক্রিজ করবে। অর্থাৎ এই যে এইচ ব্যান্ড আছে এবং তার সঙ্গে সঙ্গে আই ব্যান্ড আছে, এদের লেন্থ তখন ছোট হয়ে যাবে। লেন্থ অফ এ ব্যান্ড রিমেইনস কনস্ট্যান্ট, কিন্তু এ ব্যান্ডের যে আচ্ছা লেন্থ অফ এইচ অ্যান্ড আই ব্যান্ড, ঠিক আছে, তার মানে এখানে যে এইচ ব্যান্ড আছে এবং তার সঙ্গে সঙ্গে আই ব্যান্ড আছে, এই লেন্থ কিন্তু কমবে, কিন্তু লেন্থ অফ এ ব্যান্ড রিমেইন কনস্ট্যান্ট। তার মানে এ ব্যান্ডের লেন্থ কিন্তু কমবে না, জাস্ট দুটো জেড লাইন কাছাকাছি চলে আসবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যখন মাসেল কন্ট্রাকশন হয় কোন ঘটনা ঘটে, জেড লাইন কাম ক্লোজ টুগেদার, দুটো জেড লাইন একদম কাছে চলে আসবে। লেন্থ অফ এইচ অ্যান্ড আই ব্যান্ড ডিক্রিজ, মানে এইচ ব্যান্ড এবং তার সঙ্গে সঙ্গে আই ব্যান্ড এক্ষেত্রে ডিক্রিজ করবে, এইচ জোন এবং আই ব্যান্ড ডিক্রিজ করবে, এবং লেন্থ অফ এ ব্যান্ড রিমেন্স কনস্ট্যান্ট, মানে মায়োসিনের কিন্তু কোনো রকম কন্ট্রাকশন হবে না, ঠিক আছে। এটুকু ক্লিয়ার, এটা পুরো মুখস্থ করে ফেলবে, যদি বুঝতে না পারে এটা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেয়। তারপরে দেখো যে অংশটা আছে, তো সেটাই হচ্ছে জেড লাইন, বলছে ইলাস্টিক মেমব্রেন পাসিং থ্রু দ্য সেন্টার অফ দ্য থিন ফিলামেন্ট। তার মানে আমি এটা বলছি হাফ হাফ বলছি এই কারণের জন্য, তাহলে এই যে থিন ফিলামেন্ট আছে তার মাঝখান দিয়ে যেটা গেছে, তো সেটাই হচ্ছে জেড লাইন। তাহলে জেড লাইন প্রধানত থিন ফিলামেন্টকে হাফ ভাগে ভাগ করেছে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সার্কোমিয়ার। ক্লিয়ার? দেখো এটুকু সবাই বুঝতে পেরেছো কি? কিছু পোর্শন এক্ষেত্রে দেখতে পাচ্ছ, বলছে মাসেল ইন দ্য রিল্যাক্সড স্টেট, যখন আমরা রিল্যাক্সড কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, এই যে এইচ জোন দেখো, এটা হচ্ছে নর্মাল এইচ জোন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যখন মাসেল কন্ট্রাক্টেড, যখন মাসেল যখন সংকুচিত হয়, দ্য থিন ফিলামেন্ট স্লাইডস ওভার দ্য থিক ফিলামেন্ট। তার মানে দেখো এই যে প্রথম দিকে যে থিন ফিলামেন্ট ছিল, এবার কি হচ্ছে, তখন থিন ফিলামেন্ট আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তার ফলে যেটা তৈরি হচ্ছে এক্ষেত্রে থিন ফিলামেন্ট স্লাইডস ওভার দ্য থিক ফিলামেন্ট। আর মাসেল যখন ম্যাক্সিমালি কন্ট্রাক্টেড, দেখো মাসেল পুরোপুরি ম্যাক্সিমাম এক্ষেত্রে কন্ট্রাকশন হয়ে গেছে, থিন ফিলামেন্ট তখন ওভারল্যাপ। তার মানে দেখো এই জায়গাতে যে আমরা এই যে রিজিয়ন দেখতে পাচ্ছি এইচ জোন, তাহলে যখন যখন কি হবে, যখন এক্ষেত্রে মাসেল যখন কন্ট্রাকশন হবে, দুটো জেড লাইন যখন কাছাকাছি চলে আসবে, তখন এইচ জোনের দৈর্ঘ্য তখন ছোট হয়ে যাবে। কিন্তু মাসেল যখন নর্মাল কন্ট্রাকশনে থাকবে, তখন দেখো অ্যাক্টিন ফিলামেন্ট কিন্তু এক্ষেত্রে ওভারল্যাপ করছে না, অ্যাক্টিন ফিলামেন্ট কিন্তু ওভারল্যাপ করছে না, কিছুটা পরিমাণে এইচ জোন এখনো রয়ে গেছে। কিন্তু মাসেল যখন ম্যাক্সিমাম যখন কন্ট্রাকশন করবে, তখন এই অ্যাক্টিন ফিলামেন্টগুলো ওভারল্যাপ করে যাবে, ঠিক আছে। তখন অ্যাক্টিন যে ফিলামেন্ট আছে, এই অ্যাক্টিন ফিলামেন্টগুলো একদম ওভারল্যাপ করে যাবে, এবং তার ফলে দেখো এটা একটা জেড লাইন, মানে এটা একটা জেড লাইন, এটা একটা জেড লাইন, মানে সার্কোমিয়ার, এবং এর মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মায়োসিন। তাহলে এদিকে অ্যাক্টিন আর এই দিকের অ্যাক্টিন ওভারল্যাপ করেছে। আবার দেখো এটা হচ্ছে মায়োসিন, তাহলে এদিকে অ্যাক্টিন ওভারল্যাপ করেছে এই জায়গাতে। এখানেও তাই, এটা মায়োসিন, তাহলে এদিকে অ্যাক্টিন আর এদিকে অ্যাক্টিন ওভারল্যাপ করে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি, যখন ম্যাক্সিমাম মাসেল যখন কন্ট্রাকশন হবে, তখন এইচ জোন উইল বি ডিসঅ্যাপিয়ার, তখন এইচ জোনকে আমরা আর দেখতে পাবো না। কিন্তু যখন মাসেল যখন নর্মাল কন্ট্রাকশনে থাকবে, তখন এইচ জোনকে বোঝা যায়, কিন্তু যখন ম্যাক্সিমাম কন্ট্রাকশনে থাকবে, তখন আর এইচ জোনকে আমরা দেখতে পাই না। মাসেলসের স্ট্রাকচার, কিন্তু এখনো স্ট্রাকচার শেষ হয়নি। দেখো প্রোটিনস ইন দ্য মাসেল, বলছে প্রোটিন পারফর্ম ভেরিয়াস ফাংশন। মাসেলসের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রোটিন থাকে, যেমন কন্ট্রাকটাইল প্রোটিন থাকে, স্ট্রাকচারাল প্রোটিন থাকে, রেগুলেটরি প্রোটিন থাকে, রিল্যাক্সেশন প্রোটিন থাকে। সো ডিফারেন্ট প্রোটিনস আর দেয়ার ইন মাসেল। প্রথম আমরা যেটা দেখবো, তো তার নাম হচ্ছে কন্ট্রাকটাইল প্রোটিন, এবং কন্ট্রাকটাইল প্রোটিন মানে যেটা সংকুচিত হতে পারে, একটি হচ্ছে অ্যাক্টিন এবং আর একটা মায়োসিন, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখে নিই অ্যাক্টিনের স্ট্রাকচার। সো দিস ইজ অ্যাক্টিন। এই যে গোল গোল দেখতে পাচ্ছি, এটা একটা গোল আছে, তো এই গোলটার নাম হচ্ছে জি অ্যাক্টিন। তাহলে জি অ্যাক্টিন, অসংখ্য জি অ্যাক্টিন দিয়ে একটা ফিলামেন্টাস স্ট্রাকচার তৈরি হচ্ছে, তো তার নাম হচ্ছে এফ অ্যাক্টিন।
সুতরাং দেখো জি অ্যাক্টিন দিয়ে যেটা তৈরি হচ্ছে ফিলামেন্ট যেটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে এফ অ্যাক্টিন। এবং মাসেলসের মধ্যে যে মায়োফাইব্রিল দেখতে পাই তার মধ্যে দুটো এফ অ্যাক্টিন পরস্পরকে স্পাইরালি কয়েলড করে থাকে। তাহলে এফ অ্যাক্টিন প্লাস এফ অ্যাক্টিন এই দুটো মিলেই যেটা তৈরি হচ্ছে তো সেটাই হচ্ছে প্রকৃত অ্যাক্টিন। এবং আমরা যে জি অ্যাক্টিন দেখতে পাচ্ছি এই জি অ্যাক্টিনের মাঝখানে গর্ত থাকে, গ্রুপ থাকে, ঠিক আছে, এর মাঝখানে কি থাকবে, গ্রুপ থাকবে। এবার দেখো অ্যাক্টিনের স্ট্রাকচার বলছে প্রত্যেকটা অ্যাক্টিন ফিলামেন্ট ইজ মেড আপ অফ 2 এফ অ্যাক্টিন। তাহলে প্রতিটা অ্যাক্টিন ফিলামেন্ট কি দুটো এফ অ্যাক্টিন দিয়ে তৈরি। আবার দেখো প্রত্যেকটা এফ অ্যাক্টিন ইজ পলিমার অফ এ জি অ্যাক্টিন। তাহলে এই যে একটা এফ অ্যাক্টিন আছে, এই একটা লম্বা চেন আছে, এগুলো অসংখ্য জি অ্যাক্টিন দিয়ে তৈরি হয়। জি অ্যাক্টিন কথার মানেই হচ্ছে গ্লোবিউলার অ্যাক্টিন। প্রত্যেকটা জি অ্যাক্টিনের মধ্যে আবার গ্রুপ থাকে, দেখো এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। প্রত্যেকটা জি অ্যাক্টিনের মধ্যে গ্রুপ থাকে ইনটু হুইচ দ্য মায়োসিন হেড ক্যান কম্বাইন্ড, মানে মায়োসিন হেড এই গ্রুভের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে অ্যাক্টিন। মাসেলস যখন নর্মাল কন্ডিশনে থাকে, নর্মাল রেস্টিং কন্ডিশনে থাকে, তখন এই গ্রুভটা মানে এই যে খাঁজ আছে, এই যে গর্ত আছে, এই গর্তটা একটা প্রোটিন দিয়ে কভার হয়ে থাকে, তো তার নাম হচ্ছে ট্রোপোমায়োসিন, ঠিক আছে। যখন মাসেলসকে আমরা যখন অ্যাক্টিভ করব তখন যে অ্যাকশন পোটেনশিয়াল যেটা জেনারেটেড হবে সেটা টি টিউবেল দিয়ে প্রথমে এই সার্কোপ্লাজমিক রেটিকুলামে চলে আসবে এবং সার্কোপ্লাজমিক রেটিকুলাম যে ক্যালসিয়ামকে রিলিজ করবে এই ক্যালসিয়াম ট্রোপোনিন সি এর সঙ্গে যুক্ত হয়। যখন এই ট্রোপোনিন সি এর সঙ্গে যুক্ত হয় তখন সেটা ট্রোপোমায়োসিনের উপর কাজ করে এবং ট্রোপোমায়োসিন যেটা এই গ্রুভকে যেটা ঢেকে রেখেছিল সেই গ্রুভটা তখন খুলে যায়, ওপেন হয়ে যায় এবং মায়োসিন হেড তখন ওর ভিতরে ঢুকে যায়, ঠিক আছে। তারপরে দেখো যে স্ট্রাকচার আছে তো সেটাই হচ্ছে ট্রোপোমায়োসিন। বলছে টু চেন কভার দ্য গ্রুপ অফ জি অ্যাক্টিন, তার মানে দুটো চেন আছে যেটা জি অ্যাক্টিনকে কভার করে রাখে। ডিউরিং দ্য রেস্টিং স্টেট ইজ কল্ড দ্য ট্রোপোমায়োসিন। ইন অ্যাক্টিভ স্টেট ইট ওপেন দ্য গ্রুপ, যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন এই ট্রোপোমায়োসিনের মধ্যে একটা কনফরমেশনাল চেঞ্জ ঘটে এবং তার ফলে গ্রুপগুলো কিন্তু ওপেন হয়ে যায়। এরপরে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে মায়োসিনের স্ট্রাকচার, প্রচুর ইম্পর্টেন্ট এবং খুব বোঝার আছে, একটু দেখে নাও। মায়োসিনের মধ্যে আমরা মায়োসিনের প্রধানত আমরা যে স্ট্রাকচার আমরা যেটা দেখবো, দেখো মায়োসিন প্রধানত দুটো চেন দিয়ে তৈরি হয়। প্রথমে আগে এই ছকটা দেখে নাও। মায়োসিন প্রধানত দুটো চেন দিয়ে তৈরি হয়, দুটো হেভি চেন এবং চারটে লাইট চেন। তাহলে কি কি দিয়ে তৈরি হচ্ছে মায়োসিন? মায়োসিন দুটো হেভি চেন এবং চারটে লাইট চেন। হেভি চেন কেন? কারণ এদের মলিকুলার ওয়েট বেশি। তাহলে একটা মায়োসিনে দুটো হেভি চেন থাকবে এবং চারটে কি থাকবে? লাইট চেন থাকবে। হয়ে গেল। হেভি চেন কি কি তৈরি করে? দেখো টেল, মায়োসিনের মধ্যে আমরা লেজ দেখতে পাই, টেল দেখতে পাই, বডি দেখতে পাই, এটা একটা বডি, তাহলে টেল তৈরি করছে এবং বডি তৈরি করছে। আর কি তৈরি করবে? দুটো আর্ম, দেখো এটা একটা আর্ম এবং এটা একটা আর্ম, ঠিক আছে। তাহলে মায়োসিনের মধ্যে আমরা কি দেখতে পাবো? টেল দেখতে পাবো, বডি দেখতে পাবো। কতগুলো টেল? একটা। বডি কতগুলো? একটা। আর্ম কতগুলো? দুটো আর্ম, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে মায়োসিনের যে হেড দেখতে পাচ্ছ, এই হেডের মধ্যেও কিছু পরিমাণে হেভি চেনের প্রোটিন থাকে, সেই জন্য বলছে দুটো হেড, ঠিক আছে। এবারে মায়োসিনের এই যে আর্ম দেখতে পাচ্ছ, এই যে পোর্শনটা আছে তো এটাই হচ্ছে আর্ম, এবং এই আর্মের মধ্যে তুমি দুটো হিঞ্জ রিজিয়ান দেখতে পাবে। হিঞ্জ মানে ফ্লেক্সিবল রিজিয়ান। আমরা অনেক সময় ব্রাশ করি না, দাঁত ব্রাশ করি, তাহলে সেই ব্রাশে দেখবে একটা ফ্লেক্সিবল জায়গা থাকে, তো তাকেই আমরা বলবো হিঞ্জ। তাহলে আর্মের মধ্যে আমরা কিন্তু দুটো হিঞ্জ দেখতে পাই, ওয়ান হিঞ্জ বিটুইন বডি অ্যান্ড আর্ম। তাহলে এই যে এক নাম্বার যে হিঞ্জ আছে এটা বডি এবং আর্মের মাঝখানে, এটা যদি আর্ম হয় আর্মের মাঝখানে থাকবে। আরও একটা হিঞ্জ তাহলে কোথায় আছে? ওয়ান হিঞ্জ বিটুইন দ্য আর্ম, মানে এটাই হচ্ছে আর্ম মানে বাহু, এবং ইন বিটুইন হেড, ঠিক আছে। সুতরাং এটাই হচ্ছে প্রধানত মায়োসিনের স্ট্রাকচার। এবং এই যে চারটে যে লাইট চেন আছে, এই চারটে লাইট চেন দিয়েই প্রধানত মায়োসিনের হেড তৈরি হয়। এই যে টোটাল যে হেড দেখতে পাচ্ছ, এই হেড প্রধানত চারটে প্রোটিন চেন স্পাইরালি কয়েলড হয়ে তারা হেড তৈরি করে। এছাড়া এই হেডের মধ্যে আমরা কিছুটা পরিমাণে হেভি চেনও দেখতে পাই, ঠিক আছে। ডেসক্রিপশনটা দেখে নাও। বলছে মায়োসিন ইজ নট শাইনি অ্যান্ড ফর্ম দ্য থিক ফিলামেন্ট। এটা অত চকচকা নয় এবং থিক ফিলামেন্ট তৈরি করে। প্রত্যেকটা মায়োসিনের প্রধানত কি কি অংশ আছে? দেখো টেল আছে, বডি আছে, দুটো আর্ম আছে এবং দুটো হেড আছে। মায়োসিনের দুটো হেভি চেন আছে, টু মায়োসিন হেভি চেন,
মানে মায়োসিন হেভি চেন কয়েলড অ্যারাউন্ড ইচ আদার টু ফর্ম এ ডাবল হেলিক্স, দুটো চেন কয়েল করে থাকে, পেঁচিয়ে থাকে, ডিএনএ এর মতো ডাবল হেলিক্স তৈরি করে। দিস হেভি চেন ফর্ম টেল অ্যান্ড দ্য বডি অফ মায়োসিন। তাহলে যে দুটো হেভি চেন এইভাবে স্পাইরালি কয়েলড হয়ে থাকে, তো তারাই প্রধানত টেল এবং বডি তৈরি করে। হেভি চেন অলসো ফর্ম দ্য টু আর্মস অফ মায়োসিন। এই যে হেভি চেন আছে, এটা কিন্তু মায়োসিনের দুটো আর্মও তৈরি করছে। এখানে আমি আর্মটা লিখিনি, তোমরা একটু বুঝে যাবে যে এই যে কালার দিয়েছে দুটো পিঙ্কের মাঝখানে, তো এটাই হচ্ছে আর্ম। ঠিক আছে, আবার দেখো দ্য টু আর্ম হ্যাভ দ্য টু হিঞ্জ, মানে এই যে দুটো আর্ম আছে, এই দুটো আর্মে আমরা দুটো হিঞ্জ দেখতে পাই। তার মানে চারটে লাইট চেন ফর্ম দ্য টু হেড অফ মায়োসিন। তাহলে দেখো আমরা এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে হেভি চেন, আর লাইট চেনে তাহলে দেখে নিই। বলছে চারটে লাইট চেন, হেভি চেন কতগুলো? দুটো। আর লাইট চেন কতগুলো? লাইট চেন কতগুলো? দুটো। আর হেভি চেন কতগুলো? চারটে। লাইট চেন হচ্ছে চারটে, সরি, আর হেভি চেন হচ্ছে দুটো। তাহলে চারটে লাইট চেন ফর্ম দ্য টু হেড, এই যে দুটো হেড তৈরি করছে, চারটে প্রথমত লাইট চেন তৈরি করছে অফ দ্য মায়োসিন হেড, এবং এর তিনটে বাইন্ডিং সাইট থাকে, মানে তিনটে কম্পোনেন্ট এর সঙ্গে যুক্ত হয়। প্রথম যেটা, তো সেটাই হচ্ছে অ্যাক্টিন বাইন্ডিং সাইট, মানে এফ অ্যাক্টিনের মধ্যে আমরা যে গ্রুভ দেখেছিলাম সেই গ্রুভের ভেতরে এই মাথাটা ঢুকে যাবে, সুতরাং এটাই হচ্ছে অ্যাক্টিন বাইন্ডিং সাইট। দেখো দুটো হেডের মধ্যে অ্যাক্টিন বাইন্ডিং সাইট। তারপরে আরো একটা অংশ আছে, তো তার নাম হচ্ছে এটিপি বাইন্ডিং সাইট। দেখো এখানে এটিপি বাইন্ডিং সাইট আমরা দেখতে পাচ্ছি, এবং এর সঙ্গে সঙ্গে ক্যাটালাইটিক সাইট হুইচ হ্যাজ দ্য এটিপিএস অ্যাক্টিভিটি। তো মায়োসিন কি করে? মায়োসিনের হেড যখন এর মধ্যে যখন এটিপি যখন স্টোর হয়ে থাকে, তখন এর নিজস্ব এটিপিএস ধর্ম আছে, এবং এটিপিকে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটে ভেঙে দেয়, এবং তার ফলে মায়োসিন হেডের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে এনার্জি সঞ্চিত থাকে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আওয়ার মায়োসিন। আচ্ছা, এটা ক্লিয়ার? মায়োসিনের স্ট্রাকচার কিন্তু একটু ক্রিটিক্যাল, বইতে খুবই ক্রিটিক্যাল আছে, কিন্তু এখানে একদম সমস্ত কিছু বিষয় এখানে মেনশন করা আছে। তাহলে আমরা কন্ট্রাকটাইল প্রোটিন দেখলাম, অ্যাক্টিন এবং মায়োসিন। সেকেন্ড আমরা যেটা দেখব, তো সেটাই হচ্ছে রেগুলেটরি প্রোটিন। দেখো প্রথমে আমি এখানে ট্রোপোমায়োসিন লিখেছি, কিন্তু ট্রোপোমায়োসিন কিন্তু এক্ষেত্রে এটা মাথায় রাখবে, এটা কিন্তু কন্ট্রাকটাইল প্রোটিন নয়। মাসেলসের মধ্যে মেন দুটো কন্ট্রাকটাইল প্রোটিন হচ্ছে, একটা অ্যাক্টিন এবং আর একটা হচ্ছে মায়োসিন। ঠিক আছে, বোঝার জন্য এটা আমি লিখেছি। এবং এই যে ট্রোপোনিন দেখতে পাচ্ছি, এই ট্রোপোনিনের তো প্রধানত তিন ধরনের ট্রোপোনিন থাকে, একটা ট্রোপোনিন সি, একটা আই, আর একটা হচ্ছে টি। সিট কিভাবে মনে রাখবে? সিআইটি। তাহলে ট্রোপোনিন সি যার সঙ্গে ক্যালসিয়াম যুক্ত হয়, ট্রোপোনিন আই এবং ট্রোপোনিন টি। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ সেটাও মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে পরের অংশে যাই, এই অংশে যাই, রেগুলেটরি প্রোটিন। আচ্ছা, হ্যাঁ দেখো রেগুলেটরি প্রোটিন তাহলে কি? যেগুলো অ্যাক্টিন এবং মায়োসিনের ফাংশনকে কন্ট্রোল করে, তো সেগুলোই হচ্ছে রেগুলেটরি প্রোটিন। তাহলে দুই ধরনের রেগুলেটরি প্রোটিন আছে, একটা ট্রোপোনিন অর টিএন, এবং আরেকটা হচ্ছে ট্রোপোমায়োসিন। বলছে দিস প্রোটিনস রেগুলেট দ্য মাসেল কন্ট্রাকশন অ্যান্ড দ্য রিল্যাক্সেশন। তাহলে রেগুলেটরি প্রোটিন প্রধানত কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনে হেল্প করে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনে ডিরেক্টলি অংশ নেয় অ্যাক্টিন এবং ট্রোপোমায়োসিন। এই অ্যাক্টিন এবং হচ্ছে মায়োসিন। ট্রোপোমায়োসিন দেখো বলছে ট্রোপোমায়োসিন ইজ অ্যাকচুয়ালি রিল্যাক্সিং প্রোটিন বিকজ ইট প্রিভেন্টস অ্যাটাচমেন্ট অফ অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। তাহলে প্রথমেই কি হয়, জি অ্যাক্টিনের মধ্যে যে গ্রুপ আমরা দেখেছিলাম, তো সেই গ্রুপকে কভার করে রাখে ট্রোপোমায়োসিন। সেই জন্য ট্রোপোমায়োসিনকে বলা হচ্ছে, এরা প্রধানত অ্যাক্টিন এবং মায়োসিনের ইন্টারাকশনে বাধা দেয়। সেই জন্য এটা প্রকৃতপক্ষে রিল্যাক্সিং প্রোটিন, মানে মাসেলসকে নর্মাল রেস্টিং কন্ডিশনে ট্রোপোমায়োসিন রেখে দেয়। তারপরেই দেখো যেটা আছে, তো তার নাম হচ্ছে ট্রোপোনিন। ট্রোপোনিন হচ্ছে একটা ট্রাইমেরিক প্রোটিন। ট্রোপোনিন হচ্ছে একটা সিঙ্গেল প্রোটিন, এবং তার মধ্যে তিনটে রিজিয়ান্স থাকবে, হ্যাজ দ্য থ্রি কম্পোনেন্ট। প্রথম যেটা, তার নাম হচ্ছে ট্রোপোনিন সি। ট্রোপোনিন সি এর মধ্যে চারটি ক্যালসিয়াম বাইন্ডিং সাইট থাকে। কতগুলো? চারটি। ট্রোপোনিন সি এর মধ্যে একটি ট্রোপোনিনের মধ্যে যে একটি ট্রোপোনিন সি থাকে, তার সঙ্গে চারটি ক্যালসিয়াম যুক্ত হতে পারে। আফটার বাইন্ডিং উইথ দ্য ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হওয়ার পরে ইট শিফটস এন্টায়ার ট্রোপোনিন অ্যালং উইথ ট্রোপোমায়োসিন। তখন টোটাল ট্রোপোনিনকে ট্রোপোমায়োসিন থেকে সরিয়ে দেয়। অ্যাক্টিভ সাইট অফ দ্য জি অ্যাক্টিন, মানে গ্রুভ উইল বি ওপেন টু বাইন্ড উইথ মায়োসিন হেড। ঠিক আছে, এবং তার ফলে অ্যাক্টিনের মধ্যে যে গ্রুভ ছিল, যে খাঁজ যেটা ছিল, তো সেই খাঁজের ভিতরে মায়োসিন তার হেডকে ঢুকিয়ে দেয় আফটার বাইন্ডিং অফ দিস ক্যালসিয়াম। তার মানে ক্যালসিয়াম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মাসেল কন্ট্রাকশন।
সেকেন্ড টাইপের যেটা আছে তো সেটাই হচ্ছে ট্রোপোনিন আই, এটা কিন্তু ইনহিবিটরি প্রোটিন, মানে বাধা দেয় মাসেল কন্ট্রাকশনে, মাস্ক দ্য অ্যাক্টিভ সাইট, এটাও অ্যাক্টিভ সাইটকে ঢেকে রাখে অফ দ্য অ্যাক্টিন হোয়েন দ্য মাসেলস আর নট কন্ট্রাক্টিং। তো এটাই হচ্ছে ট্রোপোনিন আই। আর ট্রোপোনিন টি তাহলে কি হচ্ছে, বাইন্ডস উইথ ট্রোপোমাইসিন, ট্রোপোমাইসিনের সঙ্গে যুক্ত থাকে এবং তার সঙ্গে সঙ্গে কভার দ্য জি অ্যাক্টিন গ্রুপ। তাহলে জি অ্যাক্টিন গ্রুপকেও কিন্তু ট্রোপোমাইসিন টি, এটা মানে ট্রোপোনিন টি এটা কিন্তু কভার করে রাখে। ঠিক আছে, তাহলে থিন মায়োফিলামেন্ট প্রধানত যে স্ট্রাকচার দিয়ে তৈরি হয়, দেখো অ্যাক্টিন, ট্রোপোমাইসিন এবং ট্রোপোনিন। আমরা কি দেখেছিলাম, থিন মায়োফিলামেন্টের মধ্যে কি কি থাকবে, এটাই হচ্ছে অ্যাক্টিন, তার সঙ্গে সঙ্গে ট্রোপোমাইসিন এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ট্রোপোনিন। আর থিক ফিলামেন্টের মধ্যে তাহলে কি থাকে একটু দেখে নিই, তাহলে থিক ফিলামেন্টের মধ্যে প্রকৃতপক্ষে মায়োসিন থাকে। ঠিক আছে, তাহলে আমরা স্ট্রাকচারাল প্রোটিন দেখলাম এবং রেগুলেটরি প্রোটিন দেখলাম। এবার পরের অংশে যাই, পরের অংশ আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন। বলছে টাইটিন, প্রথম যে প্রোটিন আছে সেটাই হচ্ছে টাইটিন। টাইটিন ইজ দ্য লার্জেস্ট নোন প্রোটিন প্রেজেন্ট ইন ম্যামাল। তাহলে ম্যামালসে যত প্রোটিন থাকে এটা কিন্তু লার্জেস্ট, মানে অ্যাবান্ড্যান্ট নয়, সব থেকে অ্যাবান্ড্যান্ট যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে কোলাজেন, মানে পরিমাণ, কিন্তু বিশাল বড় যে প্রোটিন থাকে তো তার নামই হচ্ছে টাইটিন। এবং টাইটিনকে বলা হয় স্প্রিং অফ মাসেলস, এটাকে মাসেলসের স্প্রিং বলা হয়, কারণ ইট ইজ রেসপন্সিবল ফর ইলাস্টিসিটি অফ দ্য মাসেলস। আমরা প্রত্যেকেই জানি যে পেশিকে টেনে ছেড়ে দিলে আবার আগের অবস্থায় চলে আসে, তো একেই বলা হয় ইলাস্টিসিটি। তাহলে টাইটিন কিন্তু মাসেলসের স্প্রিং হিসেবে কাজ করে। একটা স্প্রিংকে যেমন টেনে ধরে মানে টানার পরে সেটাকে ছেড়ে দিলে আগের অবস্থায় চলে আসে, তো সেরকম ভাবে এটাও সেরকম, টাইটিনও প্রধানত মাসেলসকে এই কাজে হেল্প করে। এবং মায়োসিন ফিলামেন্ট ইজ টেথার্ড টু দ্য জেড লাইন বাই দ্য টাইটিন, মানে মায়োসিন ফিলামেন্ট এই যে জেড লাইনের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে। আমরা দেখেছিলাম যে জেড লাইন এর সঙ্গে মায়োসিন ফিলামেন্ট, মানে দুটো জেড লাইন থাকে, তো তার সঙ্গে মায়োসিন ফিলামেন্টকে কানেক্ট করে রাখে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে ফাঁকা, মানে আমরা যখন মায়োসিন ফিলামেন্ট আমরা যে দেখেছিলাম, এই যে এখানে দেখো সার্কোমিয়ারের যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে এখানে আমরা দেখছি যে মায়োসিন ফিলামেন্ট আছে, মনে হচ্ছে এই জায়গাটা ফাঁকা, অ্যাকচুয়ালি এই জায়গাতে যে প্রোটিন থাকে তো সেই প্রোটিনটার নামই হচ্ছে কি, আমরা দেখলাম সেই প্রোটিনের নাম হচ্ছে টাইটিন। ঠিক আছে, মায়োসিন ফিলামেন্ট ইজ টেথার্ড টু দ্য জেড লাইন বাই দ্য টাইটিন অ্যান্ড এক্সটেন্ড ফ্রম দ্য এম টু জেড লাইন, মানে এম লাইন থেকে একদম জেড লাইন পর্যন্ত বিস্তৃত। এছাড়া আরো একটা প্রোটিন আছে তার নাম হচ্ছে ডেসমিন। ইট ইজ দ্য ইন্টারমিডিয়েট ফিলামেন্ট অফ মাসেলস। আমি প্রথমেই তোমাদেরকে দেখালাম যে মাসেলসের মধ্যে তাদের যে স্কেলিটাল স্ট্রাকচার মানে সাইটোস্কেলিটন, তো তার মধ্যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে এবং সেই ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হিসেবে যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে ডেসমিন। এবং কানেক্ট জেড লাইন টু দ্য সার্কোলেমা, সার্কোলেমার সঙ্গে জেড লাইনকে কানেকশন করে রাখে। এরকম নয় যে জেড লাইন একটা ডিফারেন্ট, সববার মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। তাহলে ডেসমিন জেড লাইনকে সার্কোলেমার সাথে কানেক্ট করে রাখে। এছাড়া আছে অ্যাক্টিনিন এবং ক্যাপ জেড প্রোটিন বাইন্ডস অ্যাক্টিন টু দ্য জেড লাইন। তাহলে দেখো মায়োসিনকে জেড লাইনের সঙ্গে কে অ্যাটাচ করে রাখছে, টাইটিন, আর অ্যাক্টিনকে তাহলে জেড লাইনের সঙ্গে কে অ্যাটাচ করে রাখছে, অ্যাক্টিনিন। ডিস্ট্রফিন অ্যাড দ্য স্ট্রেংথ টু দ্য মাসেল, মাসেলসকে শক্তি প্রদান করে এবং কানেক্ট দ্য ফাইব্রিল টু দ্য এক্সটেরিয়ার, মানে মাসেল যে ফাইব্রিল আছে, যে সমস্ত তোমার অ্যাক্টিন, মায়োসিন ইত্যাদি আরো যে ডিফারেন্ট ফাইব্রিল দেখলাম, সেগুলোকে প্লাজমা মেমব্রেনের সঙ্গে প্রধানত কানেক্ট করতে এটা হেল্প করবে ডিস্ট্রফিন। ঠিক আছে, সুতরাং এই যে প্রোটিনগুলো আছে এগুলো কিন্তু স্ট্রাকচারাল প্রোটিন। যেটা মাথায় রাখবে, স্প্রিং অফ মাসেল কোন প্রোটিন, টাইটিন, এবং তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রফিন। ঠিক আছে, তারপরে দেখো আরো এক রকমের প্রোটিন আছে তার নাম হচ্ছে রিল্যাক্সিং প্রোটিন। মাসেল যখন কন্ট্রাক্টেড হয়, আফটার কন্ট্রাকশন সে আবার আগের অবস্থায় ফিরে আসে, তার মানে এই কাজে হেল্প করে যে প্রোটিন, তো তার নাম হচ্ছে রিল্যাক্সিং প্রোটিন। আমরা দেখেছিলাম যে মাসেল সেলের মধ্যে রায়ানোডাইন রিসেপ্টর থাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, কিন্তু রিল্যাক্সিং প্রোটিন হিসেবে যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে সারসা, লোকেটেড ইন দ্য সার্কোপ্লাজমিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, টেক আপ ক্যালসিয়াম লিডিং টু দ্য মাসেল কন্ট্রাকশন। তার মানে মাসেল কন্ট্রাকশনে যে ক্যালসিয়াম যেটা রিলিজড হলো সেটা ট্রোপোনিন সি এর সঙ্গে যুক্ত হয়, কিন্তু যখনই এক্ষেত্রে ক্যালসিয়াম যখন রিলিজড হবে তখন সারসা পুনরায় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর মধ্যে আবার ক্যালসিয়ামকে এন্ট্রি দিয়ে দেবে, মানে প্রোটোপ্লাজম থেকে ক্যালসিয়াম আবার সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ঢুকে যায় থ্রু দিস সারসা প্রোটিন। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম প্রোটিন, ঠিক আছে, ক্যালসিয়াম পাম্প।
আর একটা প্রোটিন আছে তার নাম হচ্ছে ক্যালসিকোয়েস্ট্রিন, ক্যালসিয়াম বাফারিং প্রোটিন, বাফার দ্য ক্যালসিয়াম। যদি কোনোভাবে এরকম হয় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বেড়ে গেছে তখন এই ক্যালসিয়ামের পরিমাণ কমায়, বা যদি কমে যায় তখন যে কোনোভাবেও সেল সিগন্যালিং মেকানিজমে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়, তাহলে সেই জন্য একে আমরা বলবো ক্যালসিয়াম বাফারিং প্রোটিন, সো দ্যাট নো ফ্রি ক্যালসিয়াম অ্যাভেলেবল ফর দ্য মাসেল কন্ট্রাকশন, এবং সেই জন্যই কোনো ক্যালসিয়াম কখনোই ওয়েস্ট হয় না। ঠিক আছে, সুতরাং এই যে প্রোটিনগুলো আমরা দেখলাম, তো এগুলো কিন্তু এদের স্ট্রাকচারাল প্রোটিন। সত্যি সত্যি যদি আমরা কেমিক্যাল কম্পোজিশন দেখি অফ এ স্কেলিটাল মাসেল, তার মধ্যে 25% সলিড মেটেরিয়ালস পাবো এবং 75% ওয়াটার। তো সলিড যে কঠিন আছে তার মধ্যে দেখো 20% কিন্তু মাসেল প্রোটিন। ডিফারেন্ট টাইপের মাসেল প্রোটিন আমরা দেখতে পাই, একটি সার্কোপ্লাজমিক আর একটা কন্ট্রাক্টাইল। তো সার্কোপ্লাজমিক মানে কি, যেটা প্রোটোপ্লাজমের মধ্যে থাকে, কোনো কন্ট্রাকশনে হেল্প করে না, যেমন গ্লোবিন থাকে, গ্লোবিউলিন থাকে এবং মায়োগ্লোবিন থাকে। মায়োগ্লোবিন মানে কি, মায়োগ্লোবিন হিমোগ্লোবিনের মতোই একটা প্রোটিন যেটা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, বাট দিস প্রোটিন ইন মাসেলস ইজ কল্ড এজ মায়োগ্লোবিন। এছাড়া আর কোনো সেরকম ফাংশন নেই, মানে ডিফারেন্স নেই। তাহলে সার্কোপ্লাজমিক যে প্রোটিন আছে তো সেটাই হচ্ছে এইগুলো, এবং কন্ট্রাক্টাইল প্রোটিন দেখো ফোর্স জেনারেটিং যেটা ফোর্স জেনারেটিং মানে কন্ট্রাকশন করে এবং তার ফলে মাসেলকে ডিরেক্টলি সংকুচিত করে, অ্যাক্টিন এবং মায়োসিন। রেগুলেটিং প্রোটিন তাহলে আমরা কি দেখলাম, ট্রোপোমায়োসিন, ট্রোপোনিন। স্ট্রাকচারাল প্রোটিন টাইটিন, ডেসমিন। রিল্যাক্সিন প্রোটিন দেখো সারসা, এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিকোয়েস্ট্রিন। ঠিক আছে, তাহলে আমরা তো মোটামুটিভাবে স্কেলিটাল মাসেলসের যে সেল আছে বা ফাইবার আছে তো সেটা আমরা দেখলাম, তো স্ট্রাকচার কেমন, তার মধ্যে কত ডিফারেন্ট টাইপের প্রোটিন থাকে। তো এবার আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে টাইপস অফ স্কেলিটাল মাসেল ফাইবার্স, মানে এই সেল কত রকমের হয়। দেখো, আমরা প্রোটিন আমরা দেখলাম যে স্কেলিটাল মাসেলসের মধ্যে ডিফারেন্ট প্রোটিন থাকে যেগুলো কন্ট্রাক্টাইল, মানে যেগুলো প্রধানত সংকোচন প্রসারণে হেল্প করে, ডিফারেন্ট অ্যাক্টিন এবং মায়োসিন মেন প্রোটিন। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে অন্য কোনো প্রোটিন, যেমন ধরো মায়োগ্লোবিন, তো মায়োগ্লোবিনের ওপর বেস করে আমরা, এছাড়া আরো বিভিন্ন ক্রাইটেরিয়ার ওপর বেস করে মাসেল যে সেল আছে, স্কেলিটাল মাসেল যে সেল আছে বা ফাইবার আছে, তাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। দেখো, বলছে স্কেলিটাল মাসেল ইজ এ হেটারোজিনাস টিস্যু। তার মানে কি, সমস্ত সেল কিন্তু একই রকমের নয়, তাদের জেনারেল স্ট্রাকচার একই রকমের হতে পারে, বাট তারা কিন্তু ডিফারেন্ট রকমের, দুটো রকমের সেল আমরা স্কেলিটাল মাসেলে আমরা দেখতে পাই, দুই ধরনের সেল আমরা দেখতে পাই, সেই জন্য বলছি এটা কিন্তু হেটারোজিনাস টিস্যু। ঠিক আছে, এই দুই ধরনের সেল দেখো, স্কেলিটাল মাসেল মানেই কি, সেল মানেই কি আমি বলেছিলাম ফাইবার। তাহলে এক রকমের সেল হচ্ছে টাইপ 1 ফাইবার, একে আমরা বলবো রেড ফাইবার বা একে আমরা বলবো স্লো ফাইবার। সুতরাং এক্ষেত্রে ফাইবার মানে সেলকে বোঝাচ্ছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে স্কেলিটাল মাসেলসের মধ্যে দুই ধরনের সেল থাকে, একটা এই সেলকেই আমরা বলবো ফাইবার, একটা টাইপ 1 ফাইবার এবং আরো একটা হচ্ছে টাইপ 2 ফাইবার। এবং টাইপ 1 ফাইবার মানে হচ্ছে স্লো ফাইবার এবং টাইপ 2 ফাইবার মানে ফাস্ট ফাইবার। তো কেন এটা ফাস্ট ফাইবার, এবং টাইপ 2 যে ফাইবার আছে, এই টাইপ 2 ফাইবারকে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, টাইপ 2A এবং টাইপ 2B। ঠিক আছে, আমরা যখন পরে পিজির ফিজিওলজি যখন আমরা পড়াবো দেখবে যে 2A 2B কিভাবে ফাংশন করে। তাহলে দুই রকমের আমরা এক্ষেত্রে টাইপ 2 আবার দুই রকমের হয়, একটা টাইপ 2A একটা 2B। তুমি শুধু জাস্ট এখানে জেনে রাখো এটা টাইপ 2 ফাইবার, তার মানে মোট আমরা দুই ধরনের সেল আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম যেটা আছে তো সেটাই হচ্ছে রেড মাসেল, মানে যে সমস্ত মাসেলসের মধ্যে কেবলমাত্র টাইপ 1 সেল থাকে, টাইপ 1 ফাইবার থাকে, তো তাদেরকে আমরা বলবো রেড মাসেল, এবং যেখানে টাইপ 2 ফাইবার থাকে তো তাদেরকে আমরা বলবো হোয়াইট মাসেল। তো রেড মাসেলের কালার কেমন দেখা বলছে, ডার্ক রেড কালার ডিউ টু প্রেজেন্ট অফ মায়োগ্লোবিন। মায়োগ্লোবিন এক্ষেত্রে হাই অ্যামাউন্টে থাকে। আর হোয়াইট মাসেল যেগুলো, মানে যে সমস্ত মাসেলসে কেবলমাত্র টাইপ 2 টাইপের সেল থাকে বা ফাইবার থাকে, তারাই হোয়াইট মাসেল বা শ্বেত পেশি। তো এদের মধ্যে হ্যাভ ভেরি লো অ্যামাউন্ট অফ মায়োগ্লোবিন, সো পেল কালার। তার মানে মায়োগ্লোবিনের পরিমাণ কিন্তু হোয়াইট মাসেলসে অনেক কম থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মায়োগ্লোবিনের কথা বলছি, তাহলে হোয়াট ইজ দিস মায়োগ্লোবিন, একটু দেখে নাও। বলছে মায়োগ্লোবিন ক্যান স্টোর অক্সিজেন ইন দ্য ফর্ম অফ অক্সি মায়োগ্লোবিন। যেরকম ভাবে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয় তার ফলে অক্সি হিমোগ্লোবিন তৈরি হয়, তো মাসেলসের মধ্যে এই যে অক্সিজেন স্টোরেজ যে প্রোটিন থাকে তো তাকেই আমরা বলবো মায়োগ্লোবিন। যখন অক্সিজেনের সঙ্গে এটা যুক্ত হয় তখন এটা অক্সি মায়োগ্লোবিন তৈরি করে, which provide energy for muscle contraction by aerobic oxidation.
দেখো আমরা যখন প্রচণ্ড এক্সারসাইজ করি তখন মাত্র কিছু সময়ের জন্য মানে 2 থেকে 3 মিনিট প্রধানত আমাদের যে মাসেলসের মধ্যে প্রধানত যে মায়োগ্লোবিনের মধ্যে যে এয়ার সঞ্চিত থাকে, তো সেই এয়ার তখন মাসেলসের কন্ট্রাকশন রিল্যাক্সেশনে সাহায্য করে। ওই মানে ওই অক্সিজেনগুলো ওইটুকু সময় কাজ করে, কিন্তু তারপরে আমরা হাঁফিয়ে যাই কেন? কারণ যে পরিমাণ স্টোরেজ যে মায়োগ্লোবিনের মধ্যে যে অক্সিজেন যেটা ছিল সেটা খুব দ্রুত সেটা শেষ হয়ে যায়। তুমি দেখবে 2 মিনিট ছোটার পরেই তুমি হাঁফিয়ে যাবে। কেন? কারণ হচ্ছে যে যতক্ষণ মানে কেউ হঠাৎ ছুটতে শুরু করলো কয়েক সেকেন্ডের মধ্যে সে কখনো হাঁপিয়ে যায় না। কেন? কারণ মাসেলসের মধ্যে যে মায়োগ্লোবিন থাকে সে কিন্তু অক্সিজেন প্রোভাইড করে দিচ্ছে। তার ফলে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা হাঁফিয়ে যাব না। কিন্তু যখন 2 থেকে 3 মিনিট আমরা যদি ছোটাছুটি করি তখন আমরা হাঁফিয়ে যাই। মানে নরমাল মানুষের কথা বলছি, যারা প্রচণ্ড ম্যারাথন করে তো তারা তো মানে অতিমানব বলতে পারি। ঠিক আছে? মাসেলসকে তারা নিজেদের কন্ট্রোলেই তারা নিয়ে নিয়েছে। সুতরাং দেখো এই জায়গাতে তাহলে আমরা দেখছি যে যখন অক্সিজেন যখন শেষ হয়ে যাচ্ছে মানে ওইটুকু সময় মায়োগ্লোবিন অক্সিজেনকে স্টোর করে রাখে, কিন্তু তারপরে অ্যানাইরোবিক রেসপিরেশন চলে, মানে অ্যানাইরোবিক অক্সিডেশন চলে মাসেলসে। তখন এটিপি তখন অন্যরকমভাবে প্রোভাইড করা হয় এবং তারপরেও আমরা অনেকক্ষণ অক্সিজেন নিই। কারণ কি? যে পরিমাণ অক্সিজেনটা যেটা ইউটিলাইজ হয়ে গেছে সেটাকে আবার ফের মায়োগ্লোবিনের মধ্যে দিতে হবে। সেই জন্য এক্সেস অ্যামাউন্ট অফ অক্সিজেন তখন আমরা এক্ষেত্রে আমরা ক্যাপচার করি। ঠিক আছে? তার মানে মায়োগ্লোবিনের মধ্যে যে অক্সিজেন থাকে সেটা নর্মাল কন্ডিশনে সবসময় মাসেলকে কিন্তু এনার্জি প্রোভাইড করে। তো এটাই হচ্ছে মায়োগ্লোবিনের মেন ফাংশন। রেড মাসেলসে আমরা মায়োগ্লোবিন অনেক বেশি দেখতে পাই, আর হোয়াইট মাসেলসে আমরা কিন্তু কম দেখতে পাই। রেড মাসেল দেখো, রেড মাসেল আমরা কি দেখেছিলাম? এটা হচ্ছে স্লো ফাইবার, আর হোয়াইট মাসেল হচ্ছে ফাস্ট ফাইবার। একটু দেখে নাও। বলছে রেড মাসেলস এর মধ্যে অ্যামাউন্ট অফ দ্য মাইটোকন্ড্রিয়া ইজ ভেরি হাই, সো কল্ড দ্য এয়ারোবিক মাসেল। রেড মাসেলস এর মধ্যে মাইটোকন্ড্রিয়া প্রচুর থাকে, আর মাইটোকন্ড্রিয়া মানেই আমরা জানি যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আর এই জায়গাতে দেখো বলছে অ্যামাউন্ট অফ দ্য মাইটোকন্ড্রিয়া নট সো হাই। যেগুলো হোয়াইট মাসেল আছে সেখানে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে না, বাট দ্য অ্যামাউন্ট অফ সার্কোপ্লাজমিক রেটিকুলাম ইজ হাই। কিন্তু সার্কোপ্লাজমিক রেটিকুলাম যেটা ক্যালসিয়াম স্টোরেজ অর্গানেলি, তার কিন্তু সংখ্যা অনেক বেশি থাকে এখানে। এবং এটাকে স্লো মাসেল বলা হয় আর এটাকে ফাস্ট মাসেল বলা হয়। কেন? দেখো স্লো মাসেল কেন বলছি, দেখো বলছে ল্যাকটিক অ্যাসিড ক্যান অ্যাকুমুলেট ডিউরিং দ্য এয়ারোবিক অক্সিডেশন। যখন গ্লুকোজ যখন ভাঙবে পাইরুভিক অ্যাসিডে, এবং এই পাইরুভিক অ্যাসিড যদি অক্সিজেন যতক্ষণ পাবে ততক্ষণ সে এটিপি তৈরি করবে, কিন্তু যখন অক্সিজেন যখন শেষ হয়ে যাবে তখন ওই পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। তাহলে যেহেতু এই সমস্ত মাসেলসগুলো টোটালি এয়ারোবিক রেসপিরেশনের উপর অংশ নেয়, মানে ডিপেন্ড করে, সেই কারণের জন্য বলছে ল্যাকটিক অ্যাসিড ক্যান অ্যাকুমুলেট ডিউরিং দ্য এয়ারোবিক অক্সিডেশন, সো ক্যান ক্যারি আউট স্লো অ্যান্ড সাস্টেইন কন্ট্রাকশন ফর লং পিরিয়ড উইদাউট ফ্যাটিগ। তাহলে এরা কিন্তু ল্যাকটিক অ্যাসিড যেমন জমা হবে তার সঙ্গে সঙ্গে অনেকক্ষণ এরা কিন্তু কাজ করতে পারে। ঠিক আছে? এই সমস্ত মাসেলগুলো কি করতে পারে? অনেকক্ষণ কাজ করতে পারে, কোনো রকম ফ্যাটিগ হয় না, কোনো রকম এরা কিন্তু ল্যাকটিক অ্যাসিড জমা হচ্ছে এবং সেই ল্যাকটিক অ্যাসিড খুব দ্রুত এখান থেকে সরেও যায়। সেই জন্য বলছে যে উইদাউট এক্ষেত্রে ফ্যাটিগ। কিন্তু এটা ফাস্ট মাসেল ডিপেন্ড অন অ্যানাইরোবিক রেসপিরেশন, টোটালি এটা কিন্তু অ্যানাইরোবিক রেসপিরেশনের উপর ডিপেন্ড করে ফর এনার্জি, সো শুন গেট মানে তাড়াতাড়ি এটা ফ্যাটিগড হয়ে যায়। দেখো আমাদের তো সবসময় বডিতে অক্সিজেন সাপ্লাই হচ্ছে, তার মানে এটা এয়ারোবিক রেসপিরেশনের উপরেই এটা প্রধানত মেনলি এটা ডিপেন্ড করে। ঠিক আছে? সেই কারণের জন্য এদের ক্ষেত্রে এনার্জি অনেক বেশি থাকে। সেই জন্য এটা খুব মানে বেশি সময় পর্যন্ত এরা কাজ করতে পারে। কিন্তু যেটা ফাস্ট মাসেল আছে, হোয়াইট মাসেল, এরা মেনলি দেখো এক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ কম। তার মানে মেনলি এই যে ল্যাকটিক অ্যাসিড ভেঙে গিয়ে সেখান থেকে যে 2 অণু বা 3 অণু এটিপি তৈরি হবে তার উপর এরা ডিপেন্ড করে। সেই জন্য খুব দ্রুত এই পেশি কিন্তু অবসাদগ্রস্ত হয়ে যায়। ফ্যাটিক মানে কি? তার কন্ট্রাকশন রিল্যাক্সেশন ক্ষমতা খুব দ্রুত তার কমে যায়। ঠিক আছে? তারপরে দেখো এক্ষেত্রে এই যে মাসেল আছে হোয়াইট মাসেল, দেখো পারফর্ম দ্য ফাস্ট অ্যান্ড দ্য স্ট্রেনাস ওয়ার্ক ফর শর্ট ডিউরেশন। যখন খুব কম সময়ে কোনো কাজ করতে হয় তো তখন এই মাসেল কাজ করে অ্যান্ড গেট ফ্যাটিক কুইকলি ডিউ টু অ্যাকুমুলেশন অফ দ্য ল্যাকটিক অ্যাসিড। এক্সাম্পল ওয়াকিং এবং স্প্রিন্টিং। আমরা যখন খুব দ্রুত আমরা যখন ছুটছি বা খুব দ্রুত যখন আমরা হাঁটছি তখন কিন্তু এই হোয়াইট মাসেল কাজ করে। আর রেড মাসেল কখন কাজ করে? দেখো রেড মাসেলকে বলা হয় টনিক মাসেল। কেন? স্লো সাস্টেইনড ওয়ার্ক ফর লং পিরিয়ড ফর হোল্ডিং সামথিং।
আমি এই পেপারটাকে ধরে রেখে দিয়েছি, ঠিক আছে, অনেকক্ষণ ধরে আমি রেখে দিয়েছি, কিছুই আমার মনে হচ্ছে না, তার মানে কি উইদাউট ফ্যাটিগড। তার মানে কি এখানে কোন মাসেলস কাজ করছে? রেড মাসেল, যেটা অনেকক্ষণ এরকম ভাবে কাজ করতে পারে, হোল্ডিং করতে পারে সামথিং, ঠিক আছে, কোনো জিনিস তুমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারবে, কিন্তু তুমি কিন্তু অনেকক্ষণ ছুটতে পারবে না। অনেকক্ষণ ছুটতে পারবে না, এর কারণটাই হচ্ছে এটা তখন কিন্তু হোয়াইট মাসেল কাজ করছে। হোয়াইট মাসেলস এর মধ্যে মাইটোকন্ড্রিয়া কম, তো সেই জন্য খুব কম সময়ে যখন ম্যাক্সিমাম আউটপুট পাবো তখনই এই হোয়াইট মাসেল ফাংশন করে। কিন্তু অনেকক্ষণ ধরে যখন আমরা আউটপুট পেতে চাইবো তো তখন রেড মাসেল কাজ করবে, একে টনিক মাসেল বলা হয়। তো টনিক মানে হচ্ছে স্লো সাস্টেইনড ওয়ার্ক ফর লং পিরিয়ড। এবং এক্ষেত্রে এদের যে মায়োসিন হেডে যে এটিপিএস অ্যাক্টিভিটি আছে, দেখো মায়োসিন হেডের নিজস্ব এটিপিএস অ্যাক্টিভিটি আছে এবং তার ফলে এটিপি ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হয়। তো একে বলা হয় ককিং অফ মাসেল। তো এক্ষেত্রে এদের যে মানে রেড যে মাসেলস আছে তার কিন্তু এটিপিএস অ্যাক্টিভিটি স্লো হয়, আর এর এটিপিএস অ্যাক্টিভিটি অনেক ফাস্ট হয়। এক্সাম্পল কি? এক্সটেন্সার মাসেল অফ দ্য ব্যাক, আমাদের পিঠে যে এক্সটেন্সার মাসেল, ফ্লাইট মাসেল, পেক্টোরালিস মেজর, হ্যামস্ট্রিং মাসেল অ্যাক্টিভিটি বলছে মেইনটেইন দ্য পশ্চার। এই যে আমি এই যে বসে আছি, কিন্তু অনেকক্ষণ দেখো আমি এরকম স্ট্রেট হয়ে বসতে পারছি না, অনেকক্ষণ কিছুক্ষণ পরেই আমরা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পশ্চারকে এটা হচ্ছে মেনটেন করে, তুমি কেমন থাকবে। তোমার মাসেল যদি অনেক শক্তিশালী হয় তুমি সোজাভাবে এইভাবে তুমি বসতে পারবে, কিন্তু তোমার মাসেল যদি রেড মাসেল যদি অতটা শক্তিশালী না হয় তখন সহজেই আমাদের পশ্চার তখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু মেইনটেইন পশ্চার, কিন্তু অনেকক্ষণ তো বসে থাকতে পারছি, আমি তো 2-3 ঘন্টা বসে থাকতে পারছি, তাহলে এটা হচ্ছে স্লো মাসেল, স্লো কাজ করছে কিন্তু আউটপুট আমরা সব সময় পাচ্ছি, তার মানে এটা হচ্ছে টনিক মাসেল, স্লো সাস্টেইনড ওয়ার্ক, মানে খুব ধীরে কাজ করে কিন্তু অনেকক্ষণ কাজ করবে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এন্ডিউরেন্স, এন্ডিউরেন্স টাইপ অফ অ্যাক্টিভিটি মানে রানিং এ ম্যারাথন, মানে অনেকক্ষণ ধরে কেউ যখন ছুটছে, মানে ছুটছে বলতে যারা ম্যারাথন, এটা কিন্তু প্র্যাকটিসের মধ্য দিয়ে হয়, যে প্রচন্ড স্প্রিন্টিং করছে সেখানে কিন্তু রেড হোয়াইট মাসেল কাজ করছে, হ্যাঁ সেখানে কিন্তু রেড মাসেল কাজ করছে, কিন্তু যখন ম্যারাথন করছে তখন কিন্তু এই হোয়াইট মাসেল কাজ করছে, ঠিক আছে। মাসেলস মুভিং দ্য আইবল, এই যে আমরা চোখকে আমরা ঘোরাচ্ছি, গ্লুটিমাস ম্যাক্সিমাস, আমাদের গ্লুটিমাস ম্যাক্সিমাস ব্যাকে যে মাসেলস আছে কোয়াড্রিসেপস, এই টাইপের মাসেলস। এবং টাইপ 2 মাসেলকে দুটো ক্যাটাগরিতে ভাগ করে, একটা টাইপ 2 এ আর একটা টাইপ 2 বি। আমরা যখন হাঁটছি তখন টাইপ 2 এ কাজ করছে, আবার টাইপ 2 বি মানে হচ্ছে জাম্পিং এবং রানিং, ঠিক আছে, কেউ লাফিয়ে লাফিয়ে চলছে, কেউ ছুটছে, তখন টাইপ 2 বি কাজ করছে। সিম্পলি যেটা বলার, আমি যেগুলো হাইলাইট করেছি সেগুলো পড়বে। রেড মাসেল মানে তার মধ্যে মায়োগ্লোবিন থাকে হাই অ্যামাউন্ট, আর হোয়াইট মাসেল মানে লো অ্যামাউন্ট অফ মায়োগ্লোবিন। রেড মাসেলকে বলা হয় স্লো মাসেল আর হোয়াইট মাসেলকে বলা হয় ফাস্ট মাসেল। এবং এই রেড মাসেলকে আমরা বলবো টনিক মাসেল, আর হোয়াইট যে মাসেল আছে তাকে বলে ফিজিক অর টুইচ মাসেল, ঠিক আছে, ফিজিক অর টুইচ মাসেল। তো ফিজিক অর টুইচ মাসেল আর টনিক মাসেলের মধ্যে পার্থক্য কি? টনিক মাসেল হচ্ছে স্লো সাস্টেইনড ওয়ার্ক, মানে ধীরে ধীরে কাজ করবে কিন্তু অনেকক্ষণ ধরে কাজ করবে। সাস্টেইন মানে হচ্ছে কি যেটা স্টপ হয়ে আছে। আর ফিজিক অর টুইচ মাসেল কি পারফর্ম দ্য ফাস্ট এবং স্ট্রেনাস ওয়ার্ক ফর শর্ট ডিউরেশন, তার মানে কম সময়ে যখন খুব অনেকটা পরিমাণে কাজ করতে হবে তখন এই ফিজিক, তখন সেই ঘটনাকে বলে ফিজিক অর টুইচ, অ্যান্ড গেট ফ্যাটিকড কুইকলি, খুব দ্রুত তারা কিন্তু অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তাহলে এদের এক্সাম্পল আমরা দেখে নিলাম, হাঁটতে যে মাসেল সাহায্য করে এবং জাম্পিং এবং রানিং এ যে মাসেল সাহায্য করবে, ঠিক আছে। এটাই হচ্ছে রেড মাসেল এবং হোয়াইট মাসেলস এর মধ্যে ডিফারেন্স। দেখো সবাই বুঝতে, তাহলে আমরা তো স্কেলিটাল মাসেলের স্ট্রাকচার সম্পর্কে আমরা পড়লাম, আমাদের সিলেবাসে আছে যে মাসেলসের স্ট্রাকচার, ডিফারেন্ট টাইপ অফ মাসেলস। এবার আমরা যেটা পড়বো তো সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেল, ভালো করে বুঝবে, হ্যাঁ। দেখো স্কেলিটাল মাসেল আমরা ক্লাস 11-12-এও আমরা পড়ি, কিন্তু কার্ডিয়াক মাসেলটা একটু দেখে নাও। বলছে কার্ডিয়াক মাসেলস প্রেজেন্ট ইন মায়োকার্ডিয়াম অফ দ্য হার্ট। হার্টের যে মায়োকার্ডিয়াম আছে, দেখো হার্ট প্রধানত আমরা জানি যে পেরিকার্ডিয়াম দিয়ে কভার হয়ে থাকে, এবং হার্টের যে মাসেলস তো সেটাই হচ্ছে মায়োকার্ডিয়াম, এছাড়া আর কিছু নয়। তাহলে হার্টের মাসেলসকেই আমরা বলবো মায়োকার্ডিয়াম, ঠিক আছে। পেরিকার্ডিয়াম মানে হার্টের কভারিং, আর মায়োকার্ডিয়াম মানে হচ্ছে হার্টের মাসেলস। এবং এই কার্ডিয়াক মাসেল কিন্তু দুই ধরনের হয়, একটা এক্সাইটেটরি আর একটা কন্ট্রাক্টাইল। এটা হচ্ছে কার্ডিয়াক মাসেলস এর প্রপার্টি। আমাদের যে কার্ডিয়াক মাসেল বা হৃৎপিণ্ডে যে
পেশি থাকে, তো তার মধ্যে প্রধানত এক্সাইটেটরি মাসেলস থাকে, যেমন এসএ নোড থাকে, এভি নোড থাকে, বান্ডিল অফ হিচ থাকে, পার্কিনজি ফাইবার থাকে। দে আর নাথিং বাট দে আর স্পেশাল টাইপ অফ মাসেলস। আর কন্ট্রাক্টাইল যে মাসেলস থাকে দেখো, যেগুলো সংকুচিত প্রসারিত হয়, কোথায় থাকবে? অলিন্দ এবং নিলয়ে। অ্যাট্রিয়াল এবং ভেন্ট্রিকুলার মাসেলস ও দে আর কন্ট্রাক্টাইল। আর এক্সাইটেটরি অর কন্ডাক্টিভ মাসেলস মানে কি? এসএ নোড, এভি নোড, বান্ডিল অফ হিচ, পার্কিনজি ফাইবার। তাহলে হার্টের মধ্যে আমরা দুই ধরনের মাসেলস দেখতে পাই, একটা এক্সাইটেটরি আর একটা হচ্ছে কন্ট্রাক্টাইল। ঠিক আছে? এক্সাইটেটরি মানে দে ক্যান জেনারেট অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন পোটেনশিয়াল মানে কি? কোন একটা প্লাজমা মেমব্রেনের ভিতরের দিকটা নর্মাল কন্ডিশনে নেগেটিভ থাকে, বাইরের দিকটা পজিটিভ থাকে, এটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। যদি তুমি তাকে কোনো রকম স্টিমুলেশন দাও, তখন প্লাজমা মেমব্রেনের ভিতরের দিকটা পজিটিভ হয়ে যায়, বাইরের দিকটা নেগেটিভ হয়ে যায়। দিস ইজ কল্ড অ্যাকশন পোটেনশিয়াল। তাহলে এই এক্সাইটেটরি আর কন্ডাক্টিভ মাসেল ফাইবার মাসেল সেলের মধ্যে প্রধানত অ্যাকশন পোটেনশিয়ালকে জেনারেট করতে পারে, অটোমেটিক্যালি করতে পারে এরা। ঠিক আছে? তো তাহলে দুই ধরনের মাসেলস আমরা দেখতে পাচ্ছি, একটা এক্সাইটেটরি আর একটা হচ্ছে কন্ট্রাক্টাইল। মাসেলস যেমনই হোক না কেন, দে আর স্ট্রায়াটেড। এরা কিন্তু সাদা কালো দাগ থাকবে লাইক দ্য স্কেলিটাল মাসেল, বাট ইনভলেন্টারি লাইক স্মুথ মাসেল। তাহলে কার্ডিয়াক মাসেলের কিন্তু দুই ধরনের মাসেলসেরই প্রপার্টি থাকে। স্কেলিটাল মাসেলের কি প্রপার্টি? স্ট্রায়াটেড। আর স্মুথ মাসেলসের কি প্রপার্টি? অনৈচ্ছিক পেশি। ঠিক আছে? এরপরে দেখো, মাসেলসের যখন আমরা স্ট্রাকচার পড়ছিলাম, আমরা মাসেল ফাইবার দেখছিলাম, তার মধ্যে সার্কোপ্লাজমিক সিস্টেম আমরা দেখছিলাম। তাহলে দেখো, অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মাসেল ফাইবার অফ দ্য মায়োসাইট অর সেল। সুতরাং কার্ডিয়াক মাসেল মানে কি? অনেকগুলো মাসেল সেল দিয়ে বা ফাইবার দিয়ে তৈরি হবে, যে কোনো মাসেলস। স্কেলিটাল মাসেলসেও আমরা দেখেছিলাম যে অনেকগুলো ফাইবার বা সেল দিয়ে তৈরি হয়, সেগুলো তৈরি করছিল ফ্যাসিকেল। তাহলে কার্ডিয়াক মাসেলসের মধ্যেও আমরা কিন্তু অনেক ফাইবার দেখতে পাবো। ফাইবার মানে সিম্পলি মাসেল সেল অর মায়োসাইটকে আমরা দেখতে পাবো। ঠিক আছে? তো এইবার দেখো, এখানে আগে ছবিটা আমি তোমাদেরকে বলি। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে গ্রিন কালারের যে অংশ আছে এখানে, মানে একটা মাসেল সেল শেষ হয়ে গেল। ঠিক আছে? এটা একটা মাসেল ফাইবার, এটা হচ্ছে 1 নাম্বার সেল, আর এটা হচ্ছে 2 নাম্বার সেল। আবার দেখো, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার সেল, এখানে 2 নাম্বার সেল, মানে সবুজটা, এই যে দাগ যেটা দেখতে পাচ্ছি এটা কালো দাগ, আর এটা হচ্ছে সাদা দাগ। কিন্তু মাসেল শেষ হচ্ছে কোথায়? মাসেল সেল এই জায়গাটায়। কি বললাম, বোঝাতে পেরেছি? এটা বুঝতে পারলে, না হলে কিন্তু বুঝতে পারবে না কার্ডিয়াক মাসেলের স্ট্রাকচার। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তো একটা মাসেল সেলের মধ্যে যদি আমরা দেখি, দেখো এখানে তাহলে ফেইন্ট ডার্ক ফিলামেন্ট, ফেইন্ট ডার্ক এবং লাইট ব্যান্ড। তাহলে ডার্ক ব্যান্ড দেখা যায়, এটা ডার্ক ব্যান্ড এবং এটা লাইট ব্যান্ড, কিন্তু স্কেলিটাল মাসেলের তুলনায় এই ডার্ক ব্যান্ড আর লাইট ব্যান্ড কিন্তু ফেইন্ট হয়, মানে হালকা হয়। এবং যে মাসেল যে সেল দেখতে পাচ্ছ, তাহলে এই সবুজ কালারটা হচ্ছে মার্কিং করে দিচ্ছে এটা একটা সেল এবং এটা একটা সেল। তাহলে সেলের মধ্যে আমরা কতগুলো নিউক্লিয়াস দেখতে পাবো? সিঙ্গেল নিউক্লিয়াস। স্কেলিটাল মাসেলে কতগুলো নিউক্লিয়াস দেখেছিলাম সেলে? মাল্টি নিউক্লিয়াস। কিন্তু এখানে কতগুলো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি? সিঙ্গেল নিউক্লিয়াস। ক্লিয়ার? আচ্ছা, এখানেই শেষ নয়। এই যে মাসেল সেল আছে, এই মাসেল সেলের মধ্যে আমরা ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি, মাসেল ফাইবারের মধ্যে আমরা ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি, এবং এই ব্রাঞ্চিং গুলো কানেক্টেড, একটা সেলের সঙ্গে আরেকটা সেলের কানেকশন ঘটায় এই ব্রাঞ্চিং। তাহলে এটাই হচ্ছে ব্রাঞ্চিং সেল, মানে সেল কিন্তু ব্রাঞ্চিং হয়। ঠিক আছে? এই বিষয়টা হলো আমাদের। তারপরেই দেখো, যেটা খুব ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, তো সেটা হচ্ছে এটা একটা মাসেল সেল শেষ হয়ে যাচ্ছে, মাসেল ফাইবার আবার এখান থেকে শুরু হচ্ছে। তো এই দুটো জাংশনে একটা স্পেশাল স্ট্রাকচার থাকে, তো তার নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। তার নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। এবং ইন্টারক্যালেটেড ডিস্ক আর কিছুই নয়, অ্যাকচুয়ালি এর মধ্যে এটা একটা চাকতির মতো অংশ এবং প্রোটিন দিয়ে তৈরি, এবং এর মধ্যে গ্যাপ জাংশন থাকে। মানে এখানকার অ্যাকশন পোটেনশিয়াল খুব দ্রুত পরের সেলের মধ্যে কিন্তু চলে যায়। তাহলে ইন্টারক্যালেটেড ডিস্ক হচ্ছে কার্ডিয়াক মাসেলের একটি ক্যারেক্টারিস্টিক ফিচার্স, এবং ইন্টারক্যালেটেড ডিস্কের মধ্যে আমরা গ্যাপ জাংশন দেখতে পাই। তার সঙ্গে সঙ্গে যেহেতু এখানে গ্যাপ জাংশন থাকে, তাহলে অটোমেটিক্যালি, যদিও এটা ইউনিসেলুলার প্রত্যেকটা মাসেল সেল, কিন্তু তবুও তাকে আমরা সিনসিটিয়াম বলবো। আমরা বলবো যে মাসেলসের যেহেতু সেলগুলো কন্টিনিউয়াস থাকে ডিউ টু প্রেজেন্স অফ দিস গ্যাপ জাংশন, সেই জন্য একে সিনসিটিয়াম হিসাবেও ধরা হয়। ঠিক আছে?
দেখো এই জায়গাতে বলছে ইন্টারক্যালেটেড ডিস্ক কন্টেইন দ্য গ্যাপ জাংশন, তাহলে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে যার মধ্যে গ্যাপ জাংশন থাকে, দ্যাট অ্যালাউ র্যাপিড ডিভিশন অফ আয়নস ইনটু দ্য টু সেল, যেটা প্রধানত দুটো সেলের মধ্যে র্যাপিড আয়নের ডিফিউশন ঘটায়, মানে একটা সেল থেকে আর একটা সেলে আয়ন খুব দ্রুত যাবে, অন্য সেল থেকে আর একটা সেলে খুব দ্রুত যাবে। সো কার্ডিয়াক মাসেল সেলস অলদো ইউনিসেলুলার, কার্ডিয়াক মাসেল সেল যদিও ইউনিসেলুলার বাট আচ্ছা এটা নিউক্লিয়ার এটা হবে, ঠিক আছে, কিন্তু দ্য মাসেল অ্যাজ এ হোল লাইক দ্য সিনসিটিয়াম, কিন্তু টোটাল মাসেলকে যদি আমরা ধরি যেহেতু এরকম কানেকশন থাকে তার মানে এটাকে আমরা সিনসিটিয়াম হিসাবে আমরা ধরতে পারি, এটা নিউক্লিয়ার করে নেবে, ঠিক আছে, তাহলে এটাকে তবু আমরা সিনসিটিয়াম হিসাবে ধরতে পারি কারণ তাদের মধ্যে কানেকশন থাকে, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো? দেখো ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখো বলছে কার্ডিয়াক মাসেল সেলস আর সিলিন্ড্রিক্যাল লাইক দ্য স্কেলিটাল মাসেল, এটাও কিন্তু স্কেলিটাল মাসেলের মতো লম্বা স্ট্রাকচার সেল ফাইবার, কিন্তু ব্রাঞ্চড, বাট দে আর ব্রাঞ্চ, তাদের শাখা প্রশাখা থাকে এবং অ্যাটাচড উইথ দ্য নেবারিং ফাইবার, ফাইবার মানে কি মাসেল সেল, এবং ফেইন্ট অল্টারনেট ডার্ক অ্যান্ড লাইট ব্যান্ড প্রেজেন্ট, ডার্ক এবং লাইট ব্যান্ড এক্ষেত্রে থাকবে, এবং দ্য ডিফাইনিং ফিচার্স অফ দ্য কার্ডিয়াক মাসেল ইজ ইন্টারক্যালেটেড ডিস্ক, তাহলে কার্ডিয়াক মাসেলসের মেন যে প্রপার্টি সেটা হচ্ছে যে এদের ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, এটা আর কিছুই নয়, হুইচ ইজ এ স্পেশালাইজড ইন্টারসেলুলার জাংশন, দুটো সেলের মাঝখানে একটা কানেকশন, এবং ইট ইজ ফ্ল্যাট, ফ্ল্যাট হয়, ডেন্স হয় এবং জিগজ্যাগ প্যাটার্নে এটা থাকে। ইন্টারক্যালেটেড ডিস্কের মধ্যে গ্যাপ জাংশন থাকে দ্যাট অ্যালাউ দ্য র্যাপিড ডিফিউশন অফ দ্য আয়ন্স বিটুইন দ্য টু সেল। তো ইন্টারক্যালেটেড ডিস্ক কেবলমাত্র আমরা কার্ডিয়াক মাসেলসের মধ্যেই দেখতে পাই, ঠিক আছে। তাহলে দেখো স্ট্রাকচার অফ দ্য কার্ডিয়াক মাসেল সেল, দ্য মায়োসাইট আর ব্রাঞ্চড অ্যান্ড দ্য ইউনিসেলুলার, মানে ইউনিনিউক্লিয়ার আর কি, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে সিন্স সেলস আর কানেক্টেড বাই দ্য গ্যাপ জাংশন, সো হোয়েন সেল বিকাম এক্সাইটেড দ্য অ্যাকশন পোটেন্সিয়াল র্যাপিডলি স্প্রেড টু অল অফ দেম, অবভিয়াসলি যেহেতু প্রত্যেকটা সেলের মধ্যে কানেকশন থাকে তাহলে অ্যাকশন পোটেন্সিয়াল, একটা সেল যদি অ্যাক্টিভ হয় অন্য সেলটাও কিন্তু খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে। সিঙ্গেল নিউক্লিয়াস লোকেটেড অ্যাট দ্য সেন্টার অফ সেল, তাহলে নিউক্লিয়াস কোথায় আছে দেখো সেলের একদম সেন্টারে থাকে, ঠিক আছে, সিঙ্গেল নিউক্লিয়াস লোকেটেড অ্যাট দ্য সেন্টার অফ সেল, আদার রিজিয়ন অফ দ্য সাইটোপ্লাজম কন্টেইনস দ্য মেনি মাইটোকন্ড্রিয়া, অন্যান্য সাইটোপ্লাজমের অংশে অসংখ্য মাইটোকন্ড্রিয়া লাইক দ্য স্কেলিটাল মাসেল, গোলগি বডি, গ্লাইকোজেন এসব দেখতে পাই, কিন্তু এদের যে সার্কোটিউবুলার সিস্টেম সেটা একটুখানি দেখে নাও, মাসেল সেল মানেই কিন্তু সার্কোটিউবুলার সিস্টেম পড়তে হবে। বলছে কার্ডিয়াক স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং টি টিউবেল সিস্টেম ইজ নট ওয়েল অর্গানাইজড, স্কেলিটাল মাসেলে আমরা যেমন টি টিউবেল দেখেছিলাম তার সঙ্গে সঙ্গে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখেছিলাম, কিন্তু এদের কিন্তু সেই স্ট্রাকচার অতটা উন্নত নয় স্কেলিটাল মাসেলের মতো। দ্য টি টিউবেল সিস্টেম ইজ অ্যাট দ্য জেড লাইন, তাহলে দেখো অ্যাকচুয়ালি স্কেলিটাল মাসেলে যে টি টিউবেল যেটা থাকে, স্কেলিটাল মাসেলে যে টি টিউবেল থাকে অ্যাকচুয়ালি কিন্তু জেড লাইনের, মানে এটা কিন্তু এখানটা দেখে নাও, বলছে দ্য স্কেলিটাল মাসেল টি টিউবেল ইজ সারাউন্ডেড বাই টু, আচ্ছা এখানটা দেখে নাও, এটা ইম্পর্টেন্ট, দ্য টি টিউবেল সিস্টেম ইজ অ্যাট দ্য জেড লাইন, তার মানে এদের যে টি টিউবেল সিস্টেম আছে যে এটা জাস্ট জেড লাইন, মানে এই যে যেটা টি টিউবেল মানে কি যে প্লাজমা মেমব্রেন এই যে নিচের দিকে নামছে এটাই হচ্ছে টি টিউবেল। তো কার্ডিয়াক মাসেলে এই যে টি টিউবেল কিন্তু জেড লাইন থেকে একটু দূরে থাকে, কিন্তু কার্ডিয়াক মাসেলে দেখো জেড লাইন জাস্ট তার উপরেই কিন্তু টি টিউবেল থাকে। আমি কি বললাম বোঝাতে পেরেছি? এটা ক্লিয়ার? দেখো ঠিক আছে, সুতরাং আমরা যেটা দেখছি বলছে দ্য স্কেলিটাল মাসেল টি টিউবেল ইজ সারাউন্ডেড, আচ্ছা দ্য টি টিউবেল সিস্টেম ইজ অ্যাট দ্য জেড লাইন, তাহলে জেড লাইনেই আমরা এই টি টিউবেল সিস্টেমকে আমরা দেখতে পাই। ইন দ্য স্কেলিটাল মাসেল ইট ইজ অ্যাট দ্য এআই জাংশন, এটা এআই জাংশনে থাকবে টি টিউবেলটা, কিন্তু এখানে আমরা এই জেড লাইনের জাস্ট উপরেই আমরা একে দেখতে পাবো। দ্য স্কেলিটাল মাসেল টি টিউবেল ইজ সারাউন্ডেড বাই টু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেখো এই যে টি টিউবেল আছে এটা দুটো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে সারাউন্ডেড থাকে স্কেলিটাল মাসেলে, বাট ইন দ্য কার্ডিয়াক মাসেল, কিন্তু কার্ডিয়াক মাসেল যদি হয় টি টিউবেল ইজ সারাউন্ডেড বাই ওয়ান টার্মিনাল সিস্টার্নি, একটা টার্মিনাল সিস্টার্নি দিয়ে তৈরি, দিস অ্যারেঞ্জমেন্ট ইজ কল্ড অ্যাজ ডায়াড, এবং এই টাইপের অ্যারেঞ্জমেন্টকে আমরা ডায়াড বলবো। তাহলে ট্রায়াড দেখতে পাবো স্কেলিটাল মাসেলে আর ডায়াড দেখতে পাবো আমরা কার্ডিয়াক মাসেলে। ইন স্কেলিটাল মাসেল দ্য ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম স্টোর ইজ সাফিসিয়েন্ট ফর কন্ট্রাকশন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো স্কেলিটাল মাসেলের প্রধানত সংকোচনের জন্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে পরিমাণ ক্যালসিয়ামকে স্টোর করে রাখে সেটাই কিন্তু সাফিসিয়েন্ট, কিন্তু
বাট ইন কার্ডিয়াক মাসেল, কিন্তু যদি কার্ডিয়াক মাসেল হয়, টু রিলিজ ক্যালসিয়াম ফ্রম দ্য ইন্ট্রাসেলুলার স্টোর, ঠিক আছে, সো ক্যালসিয়াম মাস্ট এন্টার ইন্টু দ্য কার্ডিয়াক মাসেল থ্রু দ্য ভোল্টেজ সেন্সিটিভ ডিএইচপিআর ইন দ্য টি সিস্টেম। আমরা পরের দিন ডিএইচপিআর সম্পর্কে আলোচনা করব, কিন্তু দেখো কার্ডিয়াক মাসেলসের মধ্যে যে পরিমাণ ক্যালসিয়াম স্টোর থাকে সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। সেই জন্য ক্যালসিয়ামকে অবশ্যই বাইরে থেকে নিতে হবে। বাইরে থেকে বলতে আই মিন মানে মাসেল কন্ট্রাকশনের জন্য সেলের অন্য মানে ইন্টারসেলুলার স্পেস থেকে নিতে হবে। কিন্তু স্কেলিটাল মাসেল যদি হয়, তো স্কেলিটাল মাসেলের কন্ট্রাকশনের জন্য যে ক্যালসিয়াম লাগবে সেটা তার নিজস্ব ক্যালসিয়ামে সেই চাহিদা পূরণ করে দেয়। কিন্তু কার্ডিয়াক মাসেল হতে গেলে ক্যালসিয়ামকে কিন্তু বাইরে থেকে ইনপুট করতে হবে, ঠিক আছে। সেলের মধ্যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। দেখো মাত্র একটা এসিআর ডায়েট তৈরি করছে, তার মানে ক্যালসিয়াম কম থাকবে। আবার মাসেলসের কন্ট্রাকশনের জন্য প্রচুর ক্যালসিয়াম লাগে, তাহলে নিশ্চয়ই আউটার রিজিয়নস অফ দ্য সেল থেকে এরা কিন্তু ক্যালসিয়ামকে মানে অ্যাকসেপ্ট করে, অন্য কোনো ক্যালসিয়াম চ্যানেলের থ্রু দিয়ে অ্যাকসেপ্ট করবে। ক্যালসিয়াম রিলিজ ফ্রম দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম থ্রু দ্য রায়ানোডাইন রিসেপ্টর। আচ্ছা, এটুকু সবাই বুঝতে পেরেছে এখানটা, ঠিক আছে। এইবারে একটা ইম্পর্টেন্ট জায়গা তোমাদেরকে বলবো, বলছে ক্যালসিয়াম রিলিজ ফ্রম দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম থ্রু দ্য রায়ানোডাইন রিসেপ্টর, অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়াম যখন সাইটোপ্লাজমের মধ্যে বের হয়ে আসে, সাইটোপ্লাজমে ক্যালসিয়ামের পরিমাণ একটু বেড়ে গেল। এই ক্যালসিয়াম এবার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেনে একটা রিসেপ্টর থাকে, তার নাম রায়ানোডাইন রিসেপ্টর, তার সঙ্গে যুক্ত হয়। যখনই যুক্ত হবে রায়ানোডাইন রিসেপ্টর, তখন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে স্টোরেজ ক্যালসিয়ামকে আবার মানে প্রোটোপ্লাজমের মধ্যে নিয়ে চলে আসবে, কারণ প্রোটোপ্লাজমের মধ্যেই তো ট্রোপোনিন সি থাকে, ঠিক আছে। কিন্তু কার্ডিয়াক মাসেলসের ক্ষেত্রে একটা প্রোটিন থাকে, তার নাম হচ্ছে ক্যালস্টেবিন। তার নাম কি? ক্যালস্টেবিন। ক্যালস্টেবিন ডিক্রিজ দ্য রিলিজ অফ ক্যালসিয়াম ফ্রম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং সেই কারণের জন্যই কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশনের জন্য ক্যালসিয়াম মাস্ট এন্টার ইন্টু দ্য কার্ডিয়াক মাসেল, মানে ক্যালসিয়ামকে অবশ্যই ইন্টারসেলুলার স্পেস থেকে নিতে হবে, কারণ ইন্ট্রাসেলুলার যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম আছে, এই সার্কোপ্লাজমিক রেটিকুলামকে এ ব্লক করে রেখে দেয় কে? ক্যালস্টেবিন, ঠিক আছে। আমি কি বললাম, বুঝতে পেরেছি এটা? ক্যালস্টেবিন তাহলে রায়ানোডাইন রিসেপ্টরকে ব্লক করে রেখে দেয় কার ক্ষেত্রে? কার্ডিয়াক মাসেলসের ক্ষেত্রে, ঠিক আছে। বোঝাতে পারলাম তো? দেখো, আচ্ছা, বলছে স্ট্রাকচার অফ দ্য মডিফাইড মায়োকার্ডিয়াম। তার মানে মাসেলস আমরা দেখলাম যে দুই ধরনের সেল থাকবে, একটি হচ্ছে কন্ট্রাকটাইল যে সেল, এবং তার সঙ্গে সঙ্গে মডিফাইড মায়োকার্ডিয়াম মানে কন্ডাক্টিং সেল। দেখো মডিফাইড মায়োকার্ডিয়াম তাহলে কি, আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এসএ নোড, এভি নোড, বান্ডিল অফ হিস, পার্কিনজি ফাইবারের সঙ্গে নর্মাল অ্যাট্রিয়াল এবং ভেন্ট্রিকুলার মাসেলসের কি ডিফারেন্স? অবশ্যই ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে দেখো, বলছে ফিউ স্ট্রায়াসেন ডিউ টু লেস অ্যামাউন্ট অফ অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন, অর্থাৎ যেটা কন্ডাক্টিং যে মাসেল এসএ নোড, এভি নোড ইত্যাদি, এর মধ্যে অ্যাক্টিন এবং মায়োসিনের পরিমাণ নর্মাল যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার যে মাসেলস আছে তাদের থেকে কম হয়। এবং লেস নাম্বার অফ দ্য সেল অর্গানেলি, কোষীয় অঙ্গাণু মানে মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, অন্যান্য কোষীয় অঙ্গাণু তুলনামূলকভাবে কম থাকে। কন্টেইন দ্য পি সেল, প্রডিউস দ্য স্পন্টেনিয়াস ইম্পালস, অর্থাৎ এই মাসেল যে সেল আছে, মায়োফাইবার আছে, এই মায়োফাইবারের মধ্যে আবার স্পেশাল টাইপের একটা সেল থাকে, তাকে বলে পেসমেকার সেল। এটা সবসময় কিন্তু নার্ভ ইম্পালস তৈরি করে। এবং গ্যাপ জাংশন অলসো প্রেজেন্ট, এখানেও কিন্তু গ্যাপ জাংশন থাকে। ইন্টারক্যালেটেড ডিস্ক অতটা ওয়েল ডেভেলপ নয়, কিন্তু গ্যাপ জাংশন আমরা দেখতে পাই। একটা নোট দেখে নাও, বলছে কার্ডিয়াক মাসেল হ্যাজ দ্য হাই অ্যামাউন্ট অফ মায়োগ্লোবিন হুইচ ইজ অক্সিজেন স্টোরেজ পিগমেন্ট। কার্ডিয়াক মাসেলে প্রচুর পরিমাণে মায়োগ্লোবিন থাকে এবং যেটা অক্সিজেন স্টোরেজ পিগমেন্ট হিসেবে কাজ করে। এবং কেন? দিস অ্যাডাপ্টেশন ইজ মেনলি বিকজ দ্য কার্ডিয়াক মাসেল ইজ মোর সেন্সিটিভ টু হাইপক্সিয়া। তাহলে যখন কোনো অক্সিজেন ডেফিসিয়েন্সি যখন হয়, তখন আমাদের স্কেলিটাল মাসেল যতটা না এফেক্টেড হয়, কার্ডিয়াক মাসেল তার থেকে কিন্তু অনেক বেশি এফেক্টেড হয়। যখনই আমরা হাই অল্টিটিউডে যখন যাই, প্রচুর মানে দেখবে পাহাড়ের ওপরে যখন, এরকম বলে না যে যারা
প্রধানত মানে ক্লাইম্বার আর কি যারা, ঠিক আছে, তো তারা যখন হিমালয়ের বিভিন্ন উঁচু জায়গাতে তারা যখন চড়তে যান তখন তাদের হার্টকে ঠিকঠাকভাবে পরীক্ষা করে নেওয়া হয়। কারণ যখন আমরা হাই অল্টিটিউডে যাব তখন অক্সিজেন লেভেল অনেক কম থাকবে। তাহলে এই অক্সিজেন লেভেল যুক্ত এনভায়রনমেন্টে সব থেকে যে অর্গ্যানটা খুব সেন্সিটিভ, তো সেটাই হচ্ছে আমাদের হার্ট। এর কারণ, তাহলে সেই কারণের জন্য এই হার্টের মধ্যে যাতে এরকম সিচুয়েশন যাতে হয় যে হাইপক্সিক কন্ডিশনে যেখানে অক্সিজেনের পরিমাণ কম, তো সেই জায়গাতে হার্ট যাতে ঠিকঠাকভাবে কাজ করতে পারে, সেই জন্য স্কেলিটাল মাসেলসের তুলনায়ও কার্ডিয়াক মাসেলসে অনেক বেশি পরিমাণে মায়োগ্লোবিন থাকে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে এটা? ক্লিয়ার তো? হ্যাঁ, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। তাহলে এই অংশগুলো খুব ইম্পর্টেন্ট। সুতরাং আমরা যেটা দেখলাম তো সেটা হচ্ছে স্কেলিটাল মাসেলের স্ট্রাকচার আমরা যেমন দেখলাম, তার সঙ্গে সঙ্গে কার্ডিয়াক মাসেলের স্ট্রাকচার দেখলাম। মেন পার্ট হচ্ছে কার্ডিয়াক মাসেলসের, সেটা হচ্ছে যে এখানে যে সেলগুলো থাকে সেগুলো ব্রাঞ্চিং সেল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রত্যেকটা সেল কিন্তু ইউনিনিউক্লিয়ার হবে। 3 নাম্বার হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায়, যেটার কিছুই নয় একটা চাকতির মতো গঠন, যার মধ্যে প্রধানত গ্যাপ জাংশন থাকে, এবং সেই কারণের জন্য কার্ডিয়াক মাসেলসের প্রত্যেকটা সেল ডিরেক্টলি কানেক্টেড থাকে এবং ব্রাঞ্চিংও দেখা যায়। তার মানে প্রতিটা সেল শুধুমাত্র যে ইন্টারক্যালেটেড ডিস্ক দিয়ে কানেক্টেড থাকবে, নট দ্যাট, অ্যাকচুয়ালি ব্রাঞ্চিং দিয়ে একটা সেল আর একটা সেলের সঙ্গে খুব সুন্দরভাবে কানেক্টেড থাকে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে কার্ডিয়াক মাসেল সেল দুই ধরনের হয়, ইম্পালস জেনারেটিং হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার হতে পারে। তাহলে দুই ধরনের কার্ডিয়াক মাসেল সেল হয়। ঠিক আছে, এরপরে পরের অংশে যাই। দেখো, এরপরে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে স্মুথ মাসেল। এখানে ভালো করে দেখে নাও, একটা স্মুথ মাসেলের সেলকে আমরা দেখতে পাচ্ছি, স্মুথ মাসেলের স্ট্রাকচার। স্মুথ মাসেলের যে সেলগুলো থাকে, কার্ডিয়াক মাসেল এবং স্কেলিটাল মাসেলের সেলগুলো আমরা দেখলাম যে সিলিন্ড্রিক্যাল, লম্বা লম্বা, কিন্তু মসৃণ পেশি বা স্মুথ মাসেলের যে সেলগুলো থাকে সেগুলো কিন্তু বেলুনের মতো, মানে পেটের দিকটা চওড়া হয় আর দুটো সাইড প্রধানত সরু হয়, স্পিন্ডেল শেপেড সেল। এবং স্মুথ মাসেলের যে সেলগুলো আছে এগুলো হচ্ছে মাসেল সেল, প্লাজমা মেমব্রেন। এখানে কিন্তু প্লাজমা লেমা নয়, একে আমরা কি বলবো? প্লাজমা মেমব্রেন। ভালো করে মাথায় রাখবে, স্মুথ মাসেলস এর মধ্যে কি পাবো আমরা? প্লাজমা মেমব্রেন। একে কিন্তু প্লাজমা লেমা বলা হয় না। এবং এখানে যে সেলগুলো থাকে সেই সেলগুলো দেখো লুজ কানেকটিভ টিস্যু দিয়ে এটা প্রধানত কানেক্টেড থাকে, লুজ কানেকটিভ টিস্যু। প্রত্যেকটা সেল লুজ কানেকটিভ টিস্যু দিয়ে প্রতিটা সেল কানেক্টেড থাকে। ঠিক আছে, স্কেলিটাল মাসেলে আমরা যেমন দেখেছিলাম যে ফ্যাসিকেল দেখেছিলাম, বিভিন্ন টাইপের কভারিং দেখেছিলাম, কিন্তু স্মুথ মাসেলে আমরা দেখছি যে সেলগুলো সেপারেটেড আছে এবং এরা লুজ কানেকটিভ টিস্যু দিয়ে একটা সেল আর একটা সেলের সঙ্গে কানেক্টেড থাকে। এরপরে কোন একটা পার্টিকুলার সেলকে যদি আমরা দেখি, এর মধ্যে কোনো টি টিউবিউল আমরা দেখতে পাবো না, কিন্তু প্লাজমা মেমব্রেন হালকা করে, খুব বেশি নয়, স্লাইটলি সেটা ইনভ্যাজিনেট করে গেছে এদের প্রোটোপ্লাজমে, এবং সেই ছোট্ট ইনভ্যাজিনেটেড খুব সুন্দর পোর্শনকেই বলা হয় ক্যাভিওলা। তাহলে স্মুথ মাসেলস এর মধ্যে আমরা যেটা দেখতে পাবো তো সেটাই হচ্ছে ক্যাভিওলা, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, স্মুথ মাসেলস এর মধ্যে আমরা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাই। সেই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ক্যাটার্ড হয়ে থাকে। আগে আমরা যেমন দেখেছিলাম যে টি টিউবুলের দুই দিকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, কিন্তু এখানে দেখো স্ক্যাটার্ড হয়ে থাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এখানে যে নিউক্লিয়াস থাকে সেটাও কিন্তু সেপারেটেড থাকে, একটা সিঙ্গেল নিউক্লিয়াস আমরা সেলের মধ্যে দেখতে পাবো। এবং সেলের মধ্যে আমরা ডেন্স বডি দেখতে পাবো। কি দেখতে পাবো? স্পেশাল স্ট্রাকচার ডেন্স বডি, এবং ডেন্স বডিগুলো কিন্তু কানেক্টেড থাকে। তাহলে ক্যাভিওলা এবং ডেন্স বডি হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দিস স্মুথ মাসেল। একটু দেখো, বলছে কল দ্য স্মুথ মাসেল বিকজ দে ল্যাক দ্য ভিজিবল স্ট্রাইশন, সো দে আর আনস্ট্রাইপড মাসেলস। এদের মধ্যে কোনো রকম সাদা কালো দাগ থাকে না, সেই জন্য এরা হচ্ছে অরেখোপেশি। স্মুথ মাসেল কন্টেইন অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। স্মুথ মাসেলস এর মধ্যে অ্যাক্টিন এবং মায়োসিন থাকে, বাট দে আর স্ক্যাটার্ড ইন দ্য সাইটোপ্লাজম। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে অ্যাক্টিন এবং মায়োসিন কিভাবে থাকে? তাহলে অ্যাক্টিন এবং মায়োসিন কিন্তু ছড়িয়ে থাকে, ওরকম কোনো সার্কোমিয়ার, জেড লাইন, এই সমস্ত কোনো কিছু সেরকম ভাবে ওয়েল ডেভেলপ নয়।
এবং স্মুথ মাসেলের মধ্যে ট্রোপোমায়োসিন থাকে কিন্তু ট্রোপোনিন অ্যাবসেন্ট থাকে, ভালো করে দেখো। ট্রোপোমায়োসিন থাকবে কিন্তু ট্রোপোনিন স্মুথ মাসেলে অ্যাবসেন্ট থাকবে। ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন অফ দ্য স্মুথ মাসেল ইজ দ্য ক্যালমোডিউলিন। তাহলে যে ক্যালসিয়াম যেটা স্মুথ মাসেলের মধ্যে থাকে তো সেটা ক্যালমোডিউলিনের সঙ্গে যুক্ত হয়। জেড লাইন অ্যাবসেন্ট ইন স্মুথ মাসেল, কোন রকম জেড লাইন থাকে না। আমরা দেখেছিলাম যে জেড লাইন, দুটো জেড লাইনের মাঝখানে যে পোর্শন তো সেটাই হচ্ছে সার্কোমিয়ার। তার পরিবর্তে কি থাকে দেখো, দ্য ফাংশনাল ইকুইভ্যালেন্ট অফ দ্য জেড লাইন আর কল্ড অ্যাজ দ্য ডেন্স বডি ইন স্মুথ মাসেল। তাহলে জেড লাইনের পরিবর্তে ডেন্স বডি থাকে এবং এই জেড লাইনের মধ্যেই তো ডেন্স বডিতেই প্রধানত বিভিন্ন অ্যাক্টিন মায়োসিনগুলো অ্যাটাচড হয়ে থাকে। এটা অনেকটা জেড লাইনের মতো কাজ করছে। টি টিউবুল অ্যাবসেন্ট থাকে ইন দ্য স্মুথ মাসেল, but the plasma membrane invaginate to form the caviola which is surrounded by smooth endoplasmic reticulum। দেখো এক্ষেত্রে আমরা ক্যাভিওলা দেখতে পাচ্ছি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই ক্যাভিওলাকে ঘিরে আছে, ঠিক আছে। এবং অ্যাক্টিন এবং মায়োসিন কিন্তু এই যে মায়োফাইব্রিল, দেখো গ্রিন কালারের মায়োফাইব্রিল করেছে, এই মায়োফাইব্রিল গুলো ছড়িয়ে আছে কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক্যাভিওলার কাছাকাছি থাকবে আর মায়োফাইব্রিল কি হবে, ছড়িয়ে থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে জেড লাইনের মতো আমরা ডেন্স বডি আমরা দেখতে পাই, এটা একটা বডি, এটা একটা বডি, এরকম ডেন্স বডি আমরা দেখতে পাই। এবং স্মুথ মাসেল সেলস হ্যাভ, তাহলে দেখো টিটিউবুল অ্যাবসেন্ট থাকবে বাট প্লাজমা মেমব্রেন ইনভেজিনেট টু ফর্ম দ্য ক্যাভিওলা হুইচ ইজ সারাউন্ডেড বাই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ মাসেল সেল প্রধানত এলংগেটেড হয় এবং স্পিন্ডেল শেপেড হয়, লম্বা, দুদিকটা ছুঁচালো হয়। নো ব্রাঞ্চেস ক্যান বি সিন, কোনো রকম ব্রাঞ্চিং থাকে না। কার্ডিয়াক মাসেলে যেমন ব্রাঞ্চিং দেখেছিলাম, কোনো ব্রাঞ্চিং নেই। হ্যাভিং দ্য সিঙ্গেল নিউক্লিয়াস অ্যাট দ্য সেন্টার অফ সেল, তাহলে সেলের একদম সেন্টারে একটাই মাত্র নিউক্লিয়াস থাকে। দ্য মাসেল সেল আর এনক্লোজড বাই দ্য প্লাজমা মেমব্রেন, মাসেল সেল অবভিয়াসলি প্লাজমা মেমব্রেন দিয়ে অ্যাটাচড হয়ে থাকবে কিন্তু কোনো সার্কোলেমা এক্ষেত্রে থাকে না। সার্কোলেমা মানে কি, প্লাজমা মেমব্রেনের এমন একটা অংশ যেটা সাইটোপ্লাজমের ভিতরে ঢুকে গিয়ে ফাংশনাল ইউনিট তৈরি করছে, তো সেই কারণের জন্যই তাকে আমরা সার্কোলেমা বলবো। কিন্তু এক্ষেত্রে স্মুথ মাসেলসের ক্ষেত্রে তো প্লাজমা মেমব্রেন টি টিউবুল তৈরি করে না, সেই জন্য এদের যে মেমব্রেন তো তাকে আমরা প্লাজমা মেমব্রেনই বলবো। সেভারেল মাসেল ফাইবার অর দ্য সেল জয়েন্ট টুগেদার ইন বান্ডিল বাই দ্য লুজ কানেকটিভ টিস্যু, তাহলে লুজ কানেকটিভ টিস্যু দিয়ে এরা প্রধানত কানেক্টেড থাকে। এবং এক্ষেত্রে যে মায়োফাইব্রিল দেখছিলাম যেটা স্ক্যাটার্ড হয়ে আছে, কোনো জেট লাইন বা সার্কোমিয়ারের মধ্যে নেই, তো সেই মায়োফাইব্রিল অ্যাক্টিন এবং মায়োসিন দিয়ে তৈরি এবং মায়োসিন অনলি 20% অফ দ্য স্কেলিটাল মাসেল। স্কেলিটাল মাসেলের যত স্মুথ পরিমাণে মায়োসিন আছে তার কেবলমাত্র 20% স্মুথ মাসেলে থাকে। মানে মনে করো ধরো আমার কাছে 100 টাকা আছে, তোমার কাছে 20 টাকা আছে, তার মানে তুমি হচ্ছে স্মুথ মাসেল, তার মানে তোমার মধ্যে মায়োসিনের পরিমাণ কম আর আমার মধ্যে মায়োসিনের পরিমাণ বেশি, ঠিক আছে। এবার দেখো এই যে স্মুথ মাসেল যে আছে, এই স্মুথ মাসেলকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। টাইপস অফ দ্য স্মুথ মাসেল ক্লাসিফাইড ইন দ্য টু টাইপস বেসড অন প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ দ্য গ্যাপ জাংশন। গ্যাপ জাংশনের উপর ভিত্তি করে স্মুথ মাসেলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সিঙ্গেল ইউনিট মাসেল আর একটা হচ্ছে মাল্টি ইউনিট মাসেল। প্রথমে দেখো সিঙ্গেল ইউনিট মাসেল কোনগুলো, বলছে দে হ্যাভ নাম্বার অফ মাসেল ফাইবার ক্লোজলি জয়েন্ট টুগেদার। এই যে মাসেল ফাইবার আছে, মাসেল সেলগুলো আছে, খুব কাছাকাছি তারা অবস্থান করে। প্রত্যেকটা সেল আর কানেক্টেড বাই গ্যাপ জাংশন। দেখো এই যে সেল গ্যাপ জাংশন দিয়ে কানেক্টেড আছে, এই সেল আছে, এই সেল আছে। এবং সো অল দ্য ফাইবার্স কন্ট্রাক্ট টুগেদার অ্যাজ এ সিঙ্গেল ইউনিট অটোমেটিক্যালি অ্যান্ড দ্য রিদমেটিক্যালি সো অ্যাক্টস লাইক সিনসিটিয়াম। যেহেতু এদের মধ্যে গ্যাপ জাংশন থাকে, ঠিক যেরকম ভাবে কার্ডিয়াক মাসেল যেমন ভাবে সংকুচিত হচ্ছিল অটোমেটিক্যালি রিদমেটিক্যালি, এদের মধ্যেও কিন্তু গ্যাপ জাংশন থাকে। সেই জন্য যখন কোনো স্টিমুলেশন যখন দেওয়া হয় তখন যে কটা মাসেল ফাইবার আছে সমস্ত মাসেল ফাইবার সংকুচিত হয়। দেখো অল অর নান ল আমরা পরের দিন পড়বো। কোন একটা মাসেল, কোন একটা রিজিয়নস অফ দ্য মাসেলস এর মধ্যে অনেকগুলো মাসেল ফাইবার থাকে, যখন কোনো ওই মাসেলস এর মধ্যে যখন কোনো স্টিমুলেশন দেবো তখন সবগুলো মাসেল ফাইবার সংকুচিত হবে, ঠিক আছে। এটাই হচ্ছে অল ল। তাহলে দেখো সো অল দ্য ফাইবারস আর কন্ট্রাক্ট টুগেদার, সমস্ত ফাইবারগুলো একসঙ্গে সংকুচিত হয় যেন মনে হয় একটা ইউনিট হিসেবে তারা সংকুচিত হচ্ছে, ঠিক আছে। কন্টেইন দ্য ব্লাড ভেসেলস ইন দেয়ার ওয়াল, তাদের ওয়ালে ব্লাড ভেসেলস থাকে। কোথায় কোথায় আমরা পাবো, ফাউন্ড ইন দ্য ওয়াল অফ দ্য হলো ভিসেরাল অর্গান, যেসব অর্গানগুলোর ভিতরটা ফাঁকা, যেমন স্টোম্যাক, যেমন ইন্টেস্টাইন, যেমন ইউটেরাস, ইউরিনারি ব্লাডার, এইগুলোতে আমরা পাবো এটা সিঙ্গেল ইউনিট মাসেল। তাহলে মাল্টি ইউনিট মাসেল কোনগুলো দেখো,
বলছে দে হ্যাভ নাম্বার অফ মাসেল ফাইবার নট ক্লোজলি জয়েন্ট টুগেদার। দেখো মাসেল ফাইবার বা মাসেল সেল আছে, কিন্তু এই মাসেল সেল কিন্তু খুব কাছাকাছি নেই, এরা কিন্তু ক্লোজলি জয়েন্ট থাকে না। সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ফাইবার কন্ট্রাক্ট, যদি একটা ফাইবার যদি কন্ট্রাকশন হয়, মানে একটা সেল যদি কন্ট্রাক্ট হয়, দেন অ্যাডজাসেন্ট ফাইবার কন্ট্রাক্ট সো ফাউন্ড ইন রিজিয়ন হোয়ার দ্য গ্রেডেড কন্ট্রাকশন আর রিকোয়ার্ড। বলছে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ফাইবার যখন কন্ট্রাক্ট হবে, একটা ফাইবার যখন কন্ট্রাক্টেড হবে, তখন অন্য ফাইবার কন্ট্রাক্ট হবে, ঠিক আছে? মানে এখানে যেমন একসঙ্গে যখন কন্ট্রাকশন হচ্ছিল, এখানে কিন্তু একটার পরে আরো একটা হবে। কি বললাম, বোঝাতে পেরেছি? কি বললাম, বুঝতে পারলে? আগের ক্ষেত্রে আমরা যেমন দেখছিলাম, এটা যদি কন্ট্রাক্টেড হয় একসঙ্গে সবাই সংকুচিত হবে, কিন্তু এখানে কিন্তু সেরকম নয়, এটা সংকুচিত হলো, তারপরে এইটা, তারপরে এইটা। সেই জন্য বলছে যে গ্রেডেড কন্ট্রাকশন এক্ষেত্রে রিকোয়ার হয়। অ্যান্ড ওয়াল অলসো কন্টেইন দ্য ব্লাড ভেসেল। কোথায় কোথায় আমরা পাবো? ফাউন্ড ইন আইরিস, সিলিয়ারি বডি, এপিডিডাইমিস, পাইলো ইরেক্টর মাসেল ইন দ্য স্কিন। ঠিক আছে, এটুকু ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? সিঙ্গেল ইউনিট আর মাল্টি ইউনিট মাসেল। তো তার নাম হচ্ছে ল্যাচ ব্রিজ। আমরা তো ক্রস ব্রিজ পড়েছি, তাহলে ল্যাচ ব্রিজ কাকে বলে? বলছে স্মুথ মাসেল ক্যান বি মেনটেইনড ইন এ প্রোলংড স্টেট অফ পার্সিয়াল কন্ট্রাকশন, তো তাকেই বলা হয় টোনাস। মানে পুরোপুরি কন্ট্রাকশন হচ্ছে না, কিছুটা পরিমাণে কন্ট্রাকশন হচ্ছে উইথ ভেরি লিটল ইউজ অফ এটিপি, মানে পেশি সবসময় সংকুচিত হয়ে আছে, কিন্তু সেটা হাইফাই লেভেলে নয়, তার কন্ট্রাকশন হয়ে আছে, তো তাকেই আমরা বলবো টোনাস। এবং এই সময় খুব কম পরিমাণে এটিপি প্রয়োজন হয়, বিকজ মায়োসিন ক্রস ব্রিজ রিমেইন অ্যাটাচ উইথ অ্যাক্টিন ফর সাম টাইম আফটার সাইটোপ্লাজমিক ক্যালসিয়াম ফল কল দ্য ল্যাচ ব্রিজ। দেখো কার্ডিয়াক মাসেল এবং স্কেলিটাল মাসেলে যেমন কন্ট্রাকশনের জন্য সবসময় ক্যালসিয়ামকে স্টোরেজ দিতেই হবে সেলের মধ্যে, তাহলে কার্ডিয়াক মাসেলে যেরকমভাবে বাইরে থেকে যেমন ক্যালসিয়াম আসছিল সেটা থাকতেই হবে, না হলে কিন্তু কার্ডিয়াক মাসেল সংকুচিত হবে না। কিন্তু স্মুথ মাসেলসের ক্ষেত্রে তার যখন কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশন হতে হতে সমস্ত এটিপি শেষ হয়ে গেছে, তখনও কিন্তু কন্ট্রাকশন সে বন্ধ করে না, কন্ট্রাক্টেড হয়েই থাকে এবং উইদাউট প্রেজেন্স অফ এটিপি। ঠিক আছে, তো এই যে ঘটনা, তো একেই আমরা বলবো ল্যাচ ব্রিজ। এটা কিন্তু কোনো রকম মানে স্কেলিটাল মাসেলে যেরকম ভাবে আমরা ক্রস ব্রিজ দেখেছিলাম, তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো তো সেটাই হচ্ছে ল্যাচ ব্রিজ। তার মানে কি, অ্যাক্টিন এবং মায়োসিন অ্যাটাচড হয়ে থাকে উইদাউট এটিপি কিছু সময়ের জন্য, তাহলে ল্যাচ ব্রিজ ফরমেশন আমরা কিন্তু স্মুথ মাসেলসের মধ্যে দেখতে পাই। ক্লিয়ার এটা? দেখো ঠিক আছে, তো এবার এদের মধ্যে পার্থক্য দেখে নিই, তাহলে টোটাল বিষয়টা আরো আমাদের ব্রাশ আপ হয়ে যাবে। দেখো এটা হচ্ছে স্ট্রাইটেড অ্যান্ড ভলেন্টারি স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল হচ্ছে স্ট্রাইটেড আর ইনভলেন্টারি, মানে দাগ থাকবে এবং অনৈচ্ছিক, আর এটাই হচ্ছে নন স্ট্রাইটেড আর ভলেন্টারি। তুমি কার্ডিয়াক মাসেল এইভাবে মনে রাখবে স্কেলিটাল মাসেলের কি প্রপার্টি আছে আর স্মুথ মাসেলের কি প্রপার্টি আছে, এবং মাসেল ফাইবার অর্থাৎ সেল হচ্ছে লং হবে অবশ্যই। এক্ষেত্রে যে স্কেলিটাল মাসেল আছে তার মাসেল ফাইবার লম্বা লম্বা হবে, সিলিন্ড্রিক্যাল, এবং কোনো রকম ব্রাঞ্চিং থাকবে না। কিন্তু কার্ডিয়াক মাসেলে সিলিন্ড্রিক্যাল লাইক স্কেলিটাল মাসেল, বাট এক্ষেত্রে ব্রাঞ্চড হবে, তাহলে স্কেলিটাল মাসেলের মধ্যেই লম্বা কিন্তু ব্রাঞ্চিং দেখা যায়। আর এক্ষেত্রে দেখো ফিউসিফর্ম অর দ্য স্পিন্ডেল সেপেড, মানে মাঝখানের দিকটা মোটা আর প্রান্তের দিকটা পর্যন্ত ট্যাপারিং হয়। এবং স্কেলিটাল মাসেলের কিন্তু নিউক্লিয়াস কিন্তু মাল্টিপল বাট লোকেটেড অ্যাট দ্য পেরিফেরি, তাহলে নিউক্লিয়াস অনেক হয় কিন্তু প্লাজমা মেমব্রেনের একদম প্রান্তের দিকে, জাস্ট আমরা দেখেছিলাম প্লাজমা মেমব্রেনের নিচেই নিউক্লিয়াস থাকে। কিন্তু কার্ডিয়াক মাসেলে দেখো এটা ইউনি নিউক্লিয়েটেড, প্রত্যেকটা সেল আমরা দেখলাম ইউনি নিউক্লিয়েটেড এবং সেন্টারে নিউক্লিয়াস থাকবে। স্মুথ মাসেলে কিন্তু ইউনি নিউক্লিয়েট এবং নিউক্লিয়াস সেন্টারে থাকবে। স্ট্রায়াসান দেখো প্রমিনেন্ট স্ট্রায়াসান স্কেলিটাল মাসেলে, কিন্তু কার্ডিয়াক মাসেলে স্ট্রায়াসান কিন্তু অতটা প্রমিনেন্ট নয়, ফেন্ট, আর এক্ষেত্রে কোনো স্ট্রায়াসান দেখা যায় না। অ্যাটাচ টু দ্য বোনস, এটা অস্থির সঙ্গে লেগে থাকে, নট অ্যাটাচ টু দ্য আদার অর্গান বাট প্রেজেন্ট অনলি ইন দ্য হার্ট। এই টাইপের মাসেল কেবলমাত্র আমরা হার্টে দেখতে পাই। এবং অ্যাটাচ টু দ্য সফট অর্গান অর দ্য ভিসেরা, দেহের মধ্যে যত নরম নরম যে সমস্ত অর্গানগুলো আছে তো তার মধ্যেই এরা থাকে। কন্ট্রাকশন কুইক অ্যান্ড ফ্যাটিক ফাস্ট, মানে স্কেলিটাল মাসেল খুব দ্রুত সংকুচিত যেমন হতে পারে, তার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি এটা ক্লান্তও হয়ে যায়। কিন্তু কন্ট্রাকশন রিদমিক, কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশন কিন্তু একটা ছান্দিক গতিতে হয়, একবার সংকোচন হলে একবার প্রসারণ হলে এরকম, কিন্তু কখনোই এটা ক্লান্ত হয় না। আর এক্ষেত্রে কন্ট্রাকশন স্লো হবে এবং ফ্যাটিকও কিন্তু স্লো হবে।
এবং ইন্টারক্যালেটেড ডিস্ক স্কেলেটাল মাসেলে থাকবে না, এখানে থাকবে আর এখানে থাকবে না, একমাত্র ক্যারেক্টার। রিচ ব্লাড সাপ্লাই, প্রচুর ব্লাড সাপ্লাই থাকে, কিন্তু এক্ষেত্রে অ্যাবান্ডেন্ট ব্লাড সাপ্লাই, মানে স্কেলেটাল মাসেলের মতো নয় কিন্তু তাও অনেক ব্লাড সাপ্লাই থাকে, কিন্তু স্মুথ মাসেলে ব্লাড সাপ্লাই অনেক কম থাকে। এবং দেখো ইনারভেটেড বাই দ্য মোটর নার্ভ ফ্রম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার মানে এটা মোটর নার্ভ দ্বারা কন্ট্রোল হয়। মোটর মানে কি, সেন্সরি আর মোটর দুই রকমের নার্ভাস সিস্টেম আছে। সেন্সরি মানে হচ্ছে যে প্রধানত বাইরে থেকে রিসেপ্টর থেকে ইনফরমেশন নিয়ে আমাদের ব্রেনেতে দেয়। আর মোটর মানে কি, মোটর মানে কোনো গ্ল্যান্ড অথবা মাসেলসের মধ্যে যখন ইনফরমেশন নিয়ে যায়, তাহলে এদের যে নিউরন দ্বারা প্রধানত ইনারভেটেড থাকে, যে নিউরনের ভিতরে ঢুকে গেছে, তো সেটাই হচ্ছে মোটর নিউরন। আর কার্ডিয়াক মাসেলে দেখো বলছে ইনারভেটেড বাই দ্য নার্ভ ফ্রম দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম প্রধানত যেগুলো এক্সাইটেবল যে সমস্ত মাসেলস আছে তাদের কাজকে কন্ট্রোল করে, সুতরাং এটা নিউরোজেনিক এবং মায়োজেনিক। আর এটা ইনারভেটেড বাই দ্য নার্ভ ফ্রম দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম, তার মানে স্মুথ মাসেল কেবলমাত্র অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা কন্ট্রোলড হয়। এক্সাম্পল কি, স্কেলিটাল মাসেলের এক্সাম্পল হচ্ছে ফেসিয়াল মাসেল, মুখের যে মাসেলস আছে, তার সঙ্গে সঙ্গে লিম মাসেল আমাদের হাত পায়ে যেগুলো আছে, আর এটা হার্টেতে। আর এক্ষেত্রে দেখো আইরিস, সিলিয়ারি বডি, ছোট ছোট স্ট্রাকচার, বডি মাসেল, স্টোম্যাক, ইন্টেস্টাইন ইত্যাদি, এই সমস্ত জায়গাতে আমরা স্মুথ মাসেলসকে দেখতে পাই। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রধানত মাসেলসের স্ট্রাকচার। সিলেবাসে যেটা আছে ডিফারেন্ট টাইপ অফ মাসেলস, তাহলে আমরা দেখলাম ডিফারেন্ট টাইপ অফ মাসেল সম্পর্কে আমরা আইডিয়া নিলাম। যখন মাসেলের স্ট্রাকচার যখন পড়বে, প্রধানত তাদের ড্রায়াড, ট্রাইড ইত্যাদি সার্কোপ্লাজমিক সিস্টেমটা প্রধানত মেনলি ফোকাস করতে হবে। ঠিক আছে, দেখো আচ্ছা এবার বলি তোমাদের মানে যে নভেম্বর, এখন ডিসেম্বর মাসে, নভেম্বরে তোমাদের যে টোটাল যে আমি ক্লাস নিয়েছি তার লিস্ট যেরকম দিয়ে দেবো। আর হচ্ছে মানে আজকালের মধ্যে দিয়ে দেবো, তোমাদের পেমেন্ট অপশানও দিয়ে দেবো, হয়তো দু একজন তোমরা পেমেন্ট করেও ফেলেছো। মানে আমি কদিন সময় পাচ্ছি না, একটু এর মধ্যে যাচ্ছি তো, ঠিক আছে, তো সেই কারণের জন্য সেটা তোমাদের দু একদিনের মধ্যে দিয়ে দেবো। এর পরের দিনও তোমাদের এই ওল্ড মানে এতেই ক্লাস হবে ডিসেম্বরে, কবে, টুইসডে। ঠিক আছে, টুইসডে তো 10 তারিখ হচ্ছে না, যাই হোক মঙ্গলবার দিনটাও তোমাদের এই নতুন মানে এই গ্রুপেতেই ক্লাস নিয়ে নেব, তাহলে মাসেলসটা তাহলে কমপ্লিট হয়ে যাবে। যারা যারা আছে তোর মাসেলসের টোটাল নোটসটা পেয়ে যাবে। তারপরে আমরা আবার মানে যেটা পড়াবো তোমাদের আর কি, হয়তো নিউট্রিশন পড়াতে পারি, আমি একটু দেখে নিই। ঠিক আছে, নোটসগুলো যেহেতু একটু চেঞ্জ করছি, সেরকম হলে তো সেই অনুযায়ী করব। তাহলে পরের দিন আমরা মাসেলসের সেকেন্ড পার্টটা পড়ব। আর তোমাদের বলেছিলাম যে সামনের উইকটাতেও ক্লাস নেব, কিন্তু তারপরের উইকটা হবে, বাড়ির কাজ আছে, তো সেই কারণের জন্য তোমাদেরকে আমি নোটস দিয়ে দেবো এবং রেকর্ড দিয়ে দেবো, সেগুলোও খুব ভালোভাবে করা আছে ক্লাসগুলো, ডাইজেস্টিভ সিস্টেমটা। ঠিক আছে, তবেই আমার সিলেবাস শেষ হবে। হ্যাঁ, আর জানুয়ারিতে যেটা আমরা পড়বো তো সেটা হচ্ছে ইকোলজি। হ্যাঁ, জানুয়ারিতে আমরা ইকোলজি পড়বো। আর ফেব্রুয়ারি আর মার্চে প্রচুর চাপ থাকবে। ফেব্রুয়ারিতে সেন্স অর্গান আছে, তার সঙ্গে সঙ্গে মলিকুলার বায়োলজি, জেনেটিক্স আছে, তাহলে টোটাল তোমাদের কমপ্লিট সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ,